ভাই, এই মাসে তো কোনো ডাকাতি করতে পারলাম না। গরিবদের কি দিব আর আমরাই কি খাবো? আমি তো তাই ভাবছি। চল আমার সাথে। আরও তো 1 সপ্তাহ আছে। একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। ভাই চলেন, আর তোরাও আমাদের সাথে আয়। ভাই ভাই, ওইদিকে একটা বড় জাহাজে করে কি যেন নিয়ে যাবে, দেখলাম, চলেন। এই, সবাই তাড়াতাড়ি আয় দেখি, কিছু পাওয়া যায় নাকি। আমরা চলে আসলাম জাহাজের কাছে। এসে দেখি কি যেন তুলছে। এই, সবাই ঘিরে ধর সবাইকে। আর সবাইকে এক করে বেঁধে আমাদের ডেরায় নিয়ে যাবি। ঠিক আছে ভাই, আপনি যান উপরে, আমরা এই দিকটা দেখতেছি। আচ্ছা দেখ। আমি চলে আসলাম জাহাজের উপরে। এসে দেখি সবাই একসাথে বসে তাস খেলছে। আর কিছু লোক কাজ করছে। আমিও ওদের সাথে কাজ করতে লাগলাম, যাতে বুঝতে না পারে আমি বাইরের লোক। হঠাৎ একটা ছেলে বলে উঠল, এই, তুই কে রে? কিরে সাজ্জাদ, এই লোকটা তো আমাদের দলের মনে হচ্ছে না। আরে ভাই, আমি তো তোদের দলেরই, নতুন জয়েন করেছি, দেখিস নেই? না, তুই কিছুতে আমাদের দলের হতে পারিস না। এই, ধর শালারে। ওরা আমাকে যেই ধরতে আসবে, কোমর থেকে পিস্তলটা বের করে গুলি করতে লাগলাম সবাইকে। কয়েকটাকে মারার পর আমাদের সৈন্যবাহিনী সব চলে আসলো। ভাই আপনি বসেন, আমরা চলে এসেছি, আর কোনো কিছু করতে হবে না আপনার। ওরা গোলাগুলি করতে লাগলো। আমি নিচতলায় গিয়ে দেখি অনেকগুলো বক্স রাখা। আমি সবগুলো খুলতেই দেখি টাকা আর হিরে। কিছুক্ষণ পর গোলাগুলির আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি বসে আছি। নয়ন এসে বলল, ভাই কিছু পেয়েছেন নাকি? পেয়েছি। এই দেখ, আমাদের আর 10 বছর কোনো কাজ কাম করতে হবে না, এইগুলো দিয়েই চলে যাবে। ভাই, এই সবাই এই দিকে আয়, এইগুলো নিয়ে চল আমার সাথে। নয়ন, তুই এইগুলো নিয়ে চল, আমি দেখি আরও কিছু আছে কি না। এই তোরা নিয়ে যা, আমি আর ভাই দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে ভাইজান। আমি আর নয়ন খুঁজতে লাগলাম আরও কিছু পাওয়া যায় কি না। হঠাৎ জাহাজের হর্নের শব্দে আমাদের ঘোর কাটলো। এই নয়ন, বাইরে দেখ তো কি হয়েছে। ভাই আরেকটা জাহাজ আসতেছে। কি বলিস এই সব? তাড়াতাড়ি বাইরে চল, গাছের আড়ালে গিয়ে লুকা। তারপর না হয় ওদের হাবভাব বুঝে ব্যবস্থা করা যাবে। ভাই। আমরা পানিতে নেমে একটা বড় গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর দুজন লোকের কথা শব্দ শোনা যাচ্ছে। বলছে, কিরে সাব্বির, আমাদের এই হিরো সোনা কোথায় গেছে? আর আমাদের লোকগুলোকে মেরেছে কে? ভাই, আমি তো আপনার সাথেই ছিলাম, আমি জানবো কি করে যে ওদের কে মেরেছে? যা, তাড়াতাড়ি আমার হিরো সোনা সব ফিরিয়ে আন। তা না হলে তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দেব। ভাই আগে চলেন, দেখে আসি আমাদের ওই লুকানো সব মাল ঠিক আছে কিনা। এই জাহাজের মালগুলো কি করব? এই জাহাজ এখানেই থাক, আগে চলেন ওইগুলো দেখে আসি গিয়ে। হুম, তাড়াতাড়ি চল। এই নয়ন, তুই এইখানে থাক, আর আমাদের লোকদের নিয়ে ওই মালগুলো নিয়ে যাবি ডেরায়। আমি ওদের আস্তানাটা দেখে আসি কোথায় এটা। ঠিক আছে ভাই, যান আপনি, আমি এইখানে আছি। আর না হয় এই সব বক্সগুলো পানিতে ফেলে দেই। যেটা বেশি ভালো হবে ওইটাই কর। আমি যাই। এই বলে চলে আসলাম ওদের পিছু পিছু। লোকগুলো কিছু দূর গিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল। বলল, ভাই আমার মনে হচ্ছে আমাদের পিছনে কেউ আসছে। আরে, আমাদের পিছনে কেউ নেই। পায়ের নিচের পাতার শব্দ হচ্ছে, তাই তোর মনে হচ্ছে কেউ আসছে। কিন্তু ভাই, আমার তো মনে হচ্ছে কেউ আসছেই। কই, পিছনে তো কেউ নেই। চল তো। ওরা পেছনে তাকানোর আগেই আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম, যাতে দেখতে না পারে। কিছু দূর গিয়ে একটা গুহার সামনে এসে দাঁড়িয়ে লোকটা বলল, খুলে যা দরজা, আমি মাফিয়া কিং এমএচ বলতেছি। এটা বলতেই হঠাৎ পাথরটা সরে গেল। দুইটা লোক ভিতরে চলে গেল। আমিও একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর লোক দুইটা ভিতর থেকে বেরিয়ে আসলো। ভাই সব কিছু তো ঠিকই আছে, চলেন আমরা জাহাজে চলে যাই। হুম, যাব। আগে দরজাটা বন্ধ করে নিই, তারপর। দরজাটা বন্ধ করে চলে যেতে লাগলো। আমি এমনভাবে লুকিয়ে পড়লাম যাতে বুঝতে না পারে কেউ তাদের ফলো করছে। ওরা কিছু দূর যেতেই আমিও ফলো করতে লাগলাম ওদেরকে। প্রায় 10 মিনিট পর জাহাজের সামনে আসতেই আমি কোমর থেকে পিস্তলটা বের করে লিডারের মাথা বরাবর গুলি করে দিলাম। সাথে থাকা লোকটা তার লিডারের এমন অবস্থা দেখে অজ্ঞান হয়ে গেল। এই নয়ন, তুই এক কাজ কর, এই লোকটাকে বেঁধে আমাদের ডেরায় নিয়ে যা। আর সব কিছু নিয়েছিস তো? ভাই, সব কিছু নেওয়া হয়ে গেছে, চলেন এখন। আমরা সবাই চলে আসলাম আমাদের ডেরায়। যাক, অনেক দিন পরে একটা ভালো ডাকাতি করলাম। বসে আছি এমন সময় নয়ন এসে বলল, ভাই ছেলেটার জ্ঞান ফিরেছে, কি করব এখন? ছেলেটাকে এইখানে নিয়ে আয়, ওর সাথে কথা বলবো আমি। কিছুক্ষণ পর নয়ন আসলো ছেলেটাকে নিয়ে। এই ছেলে, তোরা কোথায় থেকে এসেছিস?
আমাদের একটা নিজস্ব শহর আছে, ওইখান থেকে এসেছি। তা তোরা এই সোনা হিরে এইসব কোথায় থেকে এনেছিস? আমরা এইগুলো গরিবদের কাছ থেকে ছিনিয়ে এনেছি এইগুলো। ও, তোদের লিডার তো মারা গেছে, এখন কি করবি? আমার লিডার তো মারা গেছে, এখন আর কি করব? লিডারকে যখন মেরে ফেলেছেন, এখন আমাকেও মেরে ফেলেন। না, তোকে মারবো না, তোর লিডারের জায়গায় আমি বসবো। তাহলে আমাকে মারবেন না? না, তোকে মারবো না। এই, তোরা 15 জন এইখানে থাকবি। নয়ন, তুই আমার সাথে চল, আর বাকিরা আসো আমার পিছনে। একটা জায়গা দেখিয়ে দেই, ওইখান থেকে আরও অনেক মালপত্র আনতে হবে। ঠিক আছে ভাই, চলেন। আমি ওদেরকে নিয়ে চলে আসলাম ওই গুহার সামনে। গুহার দরজাটা খুলে বললাম, এর ভিতরে সব কিছু আছে, সব মাল আমাদের ডেরায় নিয়ে যাবি। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম জাহাজে, ছেলেটাকে নিয়ে চলে আসলাম সেই শহরে। এসে দেখি আমাদের চাইতে সবাই আরও বেশি গরিব। এই, তোর লিডারের বাসায় নিয়ে চল, আর আজকে সবাইকে বলে দিবি যে নতুন মাফিয়া কিং এসেছে এইখানে, RS মাফিয়া কিং। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি মাইক দিয়ে বলে দিতেছি সবাইকে। আর ভাই, ওরা হচ্ছে আপনার গ্যাংয়ের লোক। এই সবাই এইদিকে শোনো, আজ থেকে উনি হচ্ছে আমাদের লিডার। আগের লিডার মারা গেছে, আজ থেকে এই গ্যাংয়ের নাম হলো RS গ্যাংস্টার। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা সবাই খাবার খেয়েছো নাকি? ভাই, আজ 3 দিন ধরে আমাদের পেটে একটা দানাও পড়ে নাই। আমরা না খেয়ে মরার মতন বেঁচে আছি। আর কষ্ট করতে হবে না তোমাদের, এখন আমি চলে এসেছি, আমি তোমাদের খাবারের জোগাড় করব। এই নয়ন, এই নে, পাশের শহরে এই ডায়মন্ডটা বিক্রি করে সবার জন্য খাবার কিনে নিয়ে আয়, আর তোমরাও যাও। ভাই, আমরা হয়তো না খেয়ে থাকতে পারতেছি, কিন্তু বাহিরের মানুষ তো মনে হয় আজ 1 মাস ধরে মনে হয় না খেয়ে আসছে। এই নে, এই 5টা ডায়মন্ড বিক্রি করে সব পুরো এলাকার জন্য খাবার নিয়ে আয়। ঠিক আছে ভাই, আর সবাই চলো, বড় একটা ট্রাক নিয়ে অনেক খাবার আনতে হবে। ওরা চলে গেল, আমিও চলে আসলাম বাইরে। ঘুরে ঘুরে দেখতেছি, এমন সময় একটা মেয়ে এসে বলল, ভাইয়া, আমাকে কিছু খাবার দিবেন? আজকে অনেক দিন ধরে খাই নাই কিছু। আচ্ছা, এইখানে বড় একটা মাঠ আছে, কোথায় তুমি জানো? ভাইয়া, ওই যে সামনে একটা মাঠ দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে বড় মাঠ। তুমি পুরো এলাকার মানুষকে বলো ওই মাঠে আসতে, সবাইকে খাবার দেওয়া হবে। ভাইয়া, কিছু না খেলে আমি মনে হয় আর হাঁটতেই পারবো না। এই 2টা বিস্কুট খেয়ে তারপর সবাইকে নিয়ে বড় মাঠে আসো। ঠিক আছে ভাইয়া। মেয়েটা চলে গেল, আমি ঘুরে ঘুরে চলে আসলাম বড় মাঠে। এসে দেখি অনেকজন লোক চলে এসেছে। আমাকে দেখে ওই মেয়েটা বলল, ভাইয়া, আমাদের খাবার কোথায়? আমরা এই রোদে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? একটু দাঁড়াও, হয়তো খাবার নিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে চলে আসলো। সবাই শোনো, একজন একজন করে খাবার দেওয়া হবে। খাবার খেয়ে সবাই সবার বাসায় চলে যাবে। রাতে সবার ঘরে খাবার জিনিস পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ তোমাকে। আজ থেকে তোমার কথায় এই এলাকা চলবে। আমরা সবাই তোমার কথা মানব। আচ্ছা, ঠিক আছে। আর এই জমিতে চাষ করতে হবে, না হলে সবার খাদ্য সংকট দেখা দিবে। আমাদের জমি আছে, ওই যে পাশের একটা বড় নিচু জায়গা দেখতেছেন, ওইখানে আমরা আমাদের ফসল উৎপন্ন করি। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। সবাই একসাথে কাজ করলে মনে হবে না কাজ করা হচ্ছে। এখন সবাই বাড়িতে যান। ভাই, আজকে খাবার দিয়ে তো সব শেষ হয়ে গেছে। আপনি তো বলেছেন যে ওদের জন্য খাবার দিবেন রাতে। এখন 1:15 বাজে, চল আমার সাথে। আর আরও 15 থেকে 20টা গাড়ি নিয়ে আসো, খাবার আনবো বিভিন্ন শহরে। ভাই, আমরা তো কোনো কিছুই আনি নাই যে খাবার কিনে আনবো। নদীর পাড় থেকে নিয়ে আসো, ওই জাহাজ চলে এসেছে। এই তোমরা আমার সাথে আসো। ভাই, আপনি গাড়িতে ওঠেন, আমি সব কিছু নিয়ে আসতেছি। তোমরা আসো, তারপরেই না হয় একসাথে যাব। তোমার সাথেও কিছু কথা আছে। ঠিক আছে ভাই, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। সাব্বির চলে গেল, আমি আর নয়ন বসে আছি। ভাই, আপনি কি ডাকাতি ছেড়ে দিবেন নাকি? ডাকাতি আমার পেশা, এটা কিভাবে ছাড়ি বলতো? ভাই, ওই তো সাব্বির চলে এসেছে। আমরা সবাই চলে আসলাম অন্য একটা শহরে। সোনার দোকানে আসতেই দোকানদার বলল, আসুন আসুন, কি লাগবে বলেন। আমাদের কিছু লাগবে না, আমরা কিছু সোনা বিক্রি করতে এসেছি। এতটুকু সোনা আছে আপনার কাছে? এই তো 3 কেজির ওপরে। এই নয়ন, সোনাগুলো ভিতরে নিয়ে আয়। এইখানে তো 4.5 কেজি সোনা আছে। সরি, কতটুকু সোনা আছে আপনার কাছে? তা কত টাকা দিবেন বলেন? 20 লাখ টাকা দিতে পারবো, যদি হয় তাহলে বলেন। এর বেশি হয় না? না, এর বেশি হয় না। এই নয়ন,
সোনাগুলো নিয়ে চল, অন্য দোকানে বিক্রি করব। আরে ভাই, কোথায় যান? আসেন। তা কত দিব বলেন? 30 লক্ষ টাকা দিলে বিক্রি করব। আমাদের কাছে আরও সোনা আছে। আচ্ছা ঠিক আছে, এই নেন, 30 লাখ টাকা আছে এখানে। আরও সোনা থাকলে নিয়ে আসেন। ঠিক আছে, এখন যাই তাহলে। ঠিক আছে। আমি চলে আসলাম অন্য একটা দোকানে। দাদা, কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি কিছু সোনা বিক্রি করব। কতটুকু সোনা আছে আপনার কাছে? আনেন তো দেখি। এই নয়ন, সোনাগুলো নিয়ে আয়। আমার কাছে দেন, আমি মেপে বলতেছি কতটুকু সোনা আছে এখানে। হেই নেন সোনা, দেখেন কত কেজি হয়েছে, আর দামটাও বলে দেন। 5 কেজি 800 গ্রাম, 60 লাখ টাকা দিতে পারবো। এর বেশি হয় না নাকি? 75 লক্ষ দিব, এর বেশি আর হবে না। 40 দিয়েন, এর বেশি আর চাইবো না। এই নেন, আপনার কথায় রাখলাম। আরও থাকলে নিয়ে আসেন। আর এত সোনা কোথায় থেকে পেলেন? আরেকদিন এসে বলবো নে, এখন অনেক কাজ করতে হবে। এই বলে চলে আসলাম মুদির দোকানে। আপনার দোকানে মোট কত বস্তা চাল আছে? আপনার কত বস্তা চাল লাগবে বলেন, আপনার যতটা লাগবে ততটাই দিতে পারবো। সাব্বির, মোট কয়টা পরিবার আছে এলাকায়? 650 হবে, এর বেশি হবে না। ও আচ্ছা, আপনি 1500 বস্তার চাল, 200 বস্তার ডাল, আলু 400 বস্তা, তৈল 700 বোতল 5 কেজির। আপনি তো আমাদের দোকানের সব মাল কিনে নিয়েছেন, আর কি বলবো আপনাকে? হুম, এই নেন আপনার টাকা, সবগুলো গাড়িতে তুলে দেন। সাব্বির, তুই নিয়ে আয়, আমি নয়নকে নিয়ে আরও কিছু কিনে নিয়ে আসি। আচ্ছা ভাই, যান আপনি। আমি চলে আসলাম অন্য একটা মুদির দোকানে। সব কিছুই তো কেনা হলো। নয়ন, আর কি লাগবে? ভাই, সবই তো নিলেন, তেল সাবান সব কিছুই তো। আর তো কোনো কিছু বাকি নেই কেনার। বিস্কুট কিনে নেই চল, যদিও খাবার না থাকে তাহলে পরে খেতে পারবে। এটাই করেন ভাই। আমি বিস্কুট নিয়ে চলে আসলাম সাব্বিরের কাছে। সাব্বির, সব নেওয়া হয়ে গেছে তো? এই তো ভাই, আর কিছু জিনিস রয়েছে, আপনি নয়নকে নিয়ে চলে যান, আমি সব কিছু নিয়ে আসতেছি। ঠিক আছে, তুই আয়। আমি নয়নকে নিয়ে চলে আসলাম বাসায়। এমন সময় কিছু লোক এসে বলল, ভাই, আমাদের জমি চাষের জন্য একটা পানি সাপ্লাই মেশিন লাগবে, আরও নদী থেকে পানিও দিতে হবে। আপনারা যান, আমি সব ব্যবস্থা করে আনবো 1 সপ্তাহের ভিতরেই। ওরা চলে গেল, আমিও চলে আসলাম ভেতরে। বসে আছি, এমন সময় নয়ন এসে বলল, ভাই, আমাদের ওইখানে কখন যাবেন? আর কয়েকদিন পর যাব। তুই কালকে গিয়ে ঘুরে আসিস, দেখিস তারা কি করে, আর দেখি আমি কি করা যায়। ওই বনে তো কোনো কিছু করাও যাবে না। ভাই, আপনার তো মনে নেই, ওইখানে তৈল উৎপন্ন করা যাবে। আমরা তেলের খনি পেয়েছিলাম। ও হ্যাঁ, এটাই করতে হবে তাহলে। এটা ছাড়া আর কিছু নেই হাতে। আমিও যাব কয়েকদিনের ভেতরে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি একটু গ্রামটা ঘুরে আসি, আপনি রেস্ট নেন। আচ্ছা তুই যা, আর তুই তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ভাই, তাড়াতাড়ি চলে আসবো। আমি শুয়ে আছি আর ভাবতেছি কোথায় থেকে কোথায় চলে আসলাম, কোথায় ছিলাম একজন ডাকাত, আর কোথায় হয়ে গেলাম একজন ভালো মানুষ। এইসব ভাবছি, এমন সময় সাব্বির আসলো আমার রুমে। ভাই, আসতে পারি? আয়। তা সব কিছু নিয়ে এসেছিস তো? ভাই, সব কিছু নিয়ে এসেছি। তা এখন এগুলো কি করব? গ্রামের যতগুলো ছেলে আছে আমাদের মতো সবাইকে ডেকে নিয়ে আয়, আর আমাদের লোকদের বল একটু আসতে, এইখানে কথা আছে। আচ্ছা ভাই, আমি বলে যাইতেছি তাদের। সাব্বির চলে গেল। কিছুক্ষণের ভেতরে ওরা চলে আসলো। সবাই শোনো, এই মোট 200 বস্তা আলু আছে, মোট 1000 কেজি আলু আছে। 650 লোকের মধ্যে কয় কেজি করে আলু পড়ে হিসাব করো একজন। ভাই, আমরা তো এইসব হিসাব পারি না, এইসব হিসাব সাব্বির ভাই করে। ও আচ্ছা, শোন, 15 কেজি করে আলু মাপবি। একজনকে 15 কেজি আলু, 15 কেজি পেঁয়াজ, আর ডাল 15 কেজি, আর সাথে 5000 টাকা দিবি। ঠিক আছে ভাই। ওদের কাজ করতে লাগলো। আমি বলতেছি এইভাবে না, ওইভাবেই। সব কাজ শেষ করে বসে আছি, এমন সময় সাব্বির আর নয়ন আসলো। কিরে, এতক্ষণ লাগে আসতে? ভাই, সবাই তো এক জায়গায় থাকে না, তাদের বাড়ি থেকে গিয়ে এনেছি। ও আচ্ছা, এইখানে সব রেডি করা আছে, সবগুলো দিয়ে আসবি সবাই। ঠিক আছে ভাই, তাহলে এখনই কাজে লেগে পড়ি। অনেক মানুষ তো যাইতে হইবে এক এক বাড়িতে। তোর যেটা ভালো লাগে ওইটাই কর। সবাইকে একসাথে নিয়ে কাজ করে ফেল, আর রাতে সবার জন্য খাবার আছে, সবাই এখানে এসে খাবে। ঠিক আছে ভাই, তাহলে আমরা এখন কাজে লেগে পড়ি।
যা। ওরা চলে গেল। আমিও বাইরে বেরিয়ে পড়লাম। দেখি মানুষ কি করছে। একদিকে আমার লোকেরা খাবার দিচ্ছে, আর অন্যদিকে আমি ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ একটা ঘরে চোখ পড়লো আমার। তাকিয়ে দেখি একটা মা তার ছেলেকে মাথায় পানি ঢেলে দিচ্ছে। আমি যেতেই আমাকে দেখে বলল, ভাই, আপনি এসেছেন? আপনাকে কোথায় যে বসতে দেই। না বসবো না। ওর কি হয়েছে? আর ওর মাথায় পানি ঢালছেন কেন? কিছুদিন ধরেই ওর জ্বর, টাকা নেই বলে শহরে নিয়ে যেতে পারছি না। কেন? আমাদের এইখানে কি হাসপাতাল নেই? না, আমাদের এইখানে হাসপাতাল নেই, পাশের শহরে যেতে হয়। আচ্ছা চলেন, ওকে হাসপাতালে নিয়ে যাই। আর দেখি এই গ্রামে একটা হাসপাতাল তৈরি করব খুব তাড়াতাড়ি আপনাদের জন্য। এই বলে ছেলেটাকে কোলে করে আমার গাড়িতে বসিয়ে দিলাম। আপনি ওকে ধরে রাখেন, আমি ড্রাইভ করে হাসপাতালে যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আমি চলে আসলাম হাসপাতালে। এসে দেখি অনেক ভিড়। এই যে ডাক্তার, এইখানে কি আর কোনো ডাক্তার নেই? আছে, কিন্তু ওরা গরিবদের দেখবে না। ওদের টাকা লাগবে। গরিবদের দেখে ওরা কোনো টাকা পাবে না। আমাকে ডাক্তারের কেবিনে নিয়ে যাবেন? আমি টাকা দিব আপনাকে। আমি সাথে নিয়ে এসেছি। আমার সাথে আসেন, আমি নিয়ে যাচ্ছি। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। এসে দেখি সবাই বসে আছে। আমি একজন ডাক্তারের কাছে এসে বললাম, আমি একজন গরিব ছেলেকে নিয়ে এসেছি, প্লিজ ওর চিকিৎসা করেন। তোদের চিকিৎসা করে আমাদের লাভ কি? অল্প কিছু টাকা দিয়ে চলে যাস। ডাক্তারের কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। পকেট থেকে ছুরিটা বের করে একটা ডাক্তারের গলায় ধরলাম। কিরে শালার পুত, তুইও তো একসময় গরিব ছিলি। আজকে তোর বাপের জন্য এই পর্যায়ে আসতে পেরেছিস। তা না হলে এইখানে আসা তো দূরের কথা, গ্রামে জমি চাষ করে খেতে হতো। প্লিজ আমাকে মারবেন না। আপনার পেশেন্ট নিয়ে আসেন, আমি দেখতেছি। আর তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোদেরও কি গলায় ছুরি চালাতে হবে? তাড়াতাড়ি যা, বাইরে গিয়ে দেখ কত লোক দাঁড়িয়ে আছে। যদি একজনেরও কিছু হয়, তোদের ডাক্তারি বের করব আমি। যাচ্ছি যাচ্ছি, আর গলায় ছুরি ধরতে হবে না। ওরা চলে গেল। আমি ছেলেটাকে ভিতরে নিয়ে আসলাম। এই দেখেন ওর কি হয়েছে। একটু অপেক্ষা করেন, আমি দেখে বলতেছি ওর কি হয়েছে। ডাক্তার ছেলেটাকে দেখতে লাগলো। আমি তাকিয়ে দেখছি ডাক্তার কি করতেছে। ওর তেমন কিছুই হয় নাই, শুধু জ্বর এসেছে। আমি কিছু মেডিসিন লিখে দিতেছি, এইগুলো 1 সপ্তাহ খাওয়ালেই ঠিক হয়ে যাবে। ওকে। ডাক্তার ঔষধ লিখে দিল। আমি পকেট থেকে 500 টাকা বের করে ডাক্তারের হাতে দিয়ে বললাম, গরিব আর ধনী সবাই এক সমান। আপনি একসময় গরিব ছিলেন, আর এখন বড়লোক। ঠিক তেমনই ওরাও এখন গরিব, পরে বড়লোক হবে। আমি বুঝতে পারছি, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আর কিছু না বলে তাকে নিয়ে চলে আসলাম বাসায়। আমি আসতেই সাব্বির বলল, ভাই, কোথায় গিয়েছিলেন? এই তো পাশের শহরে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? কিছু হয় নাই, আপনাকে খুঁজে পাচ্ছিলাম না তো, তাই আর কি। সাব্বির, একজন ইঞ্জিনিয়ার লোক আনতো। এখানে একটা বড় হাসপাতাল বানাবো, আর এর পাশে একটা স্কুল বানাবো। ভাই, অনেকটা তো রাত হয়ে গেছে, কালকে আনবো। আচ্ছা ঠিক আছে। আর ওরা কি এই মাসের স্যালারি পেয়েছে? না ভাই, ওরা আজ 3 মাস ধরে কোনো বেতন পায় না। আচ্ছা, কালকে ওদের বেতন দিয়ে দিব, বলে দিস সবাইকে। আচ্ছা ভাই, এখন আমি যাই। আচ্ছা যা। আর কালকে একটু জঙ্গলে যেতে হবে, ওইগুলো তো আনতে হবে, তাই না? ভাই, আচ্ছা, আমি সকাল সকাল আপনাকে ডেকে দিব না, নাস্তা করে চলে যাব ওইখানে। হুম, তুই এখন যা। আর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আর কোনো কাজ নেই আজকে। সবাই চলে গেল, আমিও শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশটা দেখতেছি, কত সুন্দর তারার মাঝে একটা চাঁদ। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 3টা বেজে গেছে। আমি আর দেরি না করে বিছানায় এসে শুয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি নয়ন আর সাব্বির বসে আছে। কী রে, তোরা কখন আসলি? এই তো ভাই, কিছুক্ষণ আগে এসে দেখি আপনি ঘুমাচ্ছেন, তাই আর ডাক দেইনি। তোরা যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ভাই। আমি ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি সবাই একসাথে দাঁড়িয়ে আছে। কী রে, তোরা সবাই একসাথে কেন? ভাই, আমি বলেছি আসতে সবাইকে, কারণ শহরের মাফিয়া কিং আমাদের উপরে আক্রমণ করবে আজকে। কি বলিস এই সব? তাহলে তো গ্রামের মানুষদের অনেক বিপদ। তাদের কোথায় রাখবো এখন? ভাই, কোনো চিন্তা করবেন না, ওদের একটা গুহার ভিতরে রেখে এসেছি। আমাদেরই খনন করা গুহা, কেউ বুঝতে পারবে না এটার ভিতরে মানুষ আছে কি নেই। ভালো কাজ করেছিস। সবাই খাবার খেয়েছিস তো? ভাই, সবাই খাবার খেয়ে এসেছে, আপনি খেয়ে নেন, এরপর বড় মাঠে যাব। তোরা 5 মিনিট বস, আমি খেয়ে আসতেছি। খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম। সব কিছু নিয়ে আমাদের বড় মাঠে এসে দেখি একটা ছেলে, আর তার পেছনে 50 জনের মতো ছেলে আছে। কিরে,
তোর এত বড় সাহস, তুই এই এলাকায় এসে আমাদের মারতে চাচ্ছিস? আরে বেটা, তুই তো মাত্র 2 দিন হয়েছে এই মাফিয়া জগতে পা রেখেছিস, এখন আমাকে চিনতে পারিস নাই, আজকে আমাকে চিনতে পারবি। এই বলে ছেলেটা একটা গুলি করলো, আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমরাও গুলি করতে লাগলাম, গোলাগুলি চলতে লাগলো। প্রায় 30 মিনিট পর লক্ষ্য করলাম ওদের দলের সবাই মাটিতে পড়ে আছে, কিন্তু তাদের লিডার নেই। পাশে তাকিয়ে দেখি তাদের লিডার পালিয়ে যাচ্ছে। ওই নয়ন, ওই শালাকে ধরে আন এইখানে। ঠিক আছে ভাই, এক্ষুনি আসতেছি। এই বলে নয়ন চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ছেলেটাকে আমার কাছে নিয়ে আসলো। ছেলেটা চুলের মুঠি ধরে বললাম, কি রে, তোর এত বড় সাহস হয়ে গেছে? RS ডাকাতের সাথে তুই লাগতে এসেছিস? তুই ডাকাত ছিলি, ডাকাতের মতো থাকবি। এই মাফিয়া জগতে পা রেখেছিস কেন? আমার মনে চাইছে তাই পা রেখেছি। এখন যেই আমার সাথে লাগতে আসবে তাকেই আমি সানডে মানডে ক্লোজ করে দেব। এই বলে ছেলেটার গলায় ছুরি চালিয়ে দিলাম। রক্তে পুরো হাত ভরে গেছে। ভাই এই নেন, পানিতে হাত ধুয়ে নেন। কাজ তো শেষ, ওদের কবর দিয়ে দে। আর ওদের আস্থানা কোথায়? আমাকে নিয়ে চল, ওইখানেও আমাদের রাজত্ব করতে হবে। এই তোরা গাড়ি নিয়ে আয়, আর 2জন গুহা থেকে গ্রামের লোকদের নিয়ে ওদেরকে কবর দিয়ে দে। ঠিক আছে ভাই, আমরা এখনই যাচ্ছি। কিছুক্ষণ পর ওরা গাড়ি নিয়ে আসলো। আমরা সবাই চলে আসলাম TS মাফিয়ার আস্তানায়। এসে দেখি ওদের লোক বসে আছে। কিরে, তোদের লিডারকে তো মেরে ফেলেছি, এখন যদি তোরা আমার কথা না শুনিস তাহলে তোদেরকেও মেরে ফেলবো। ভাই আমাদের মারবেন না, আপনি যা বলবেন আমরা তাই করব। তাহলে আজ থেকে তোরা আমার দলে জয়েন কর, আর TS থেকে RS মাফিয়ার নাম ছড়িয়ে দে এই শহরে। আমি এই শহরটা ঘুরে চলে আসলাম আমাদের এলাকায়। এসে দেখি সবাই বসে আছে। ভাই কাজ শেষ, জঙ্গল থেকে আপনার লোক এসেছিল, বলছে আপনাকে যাওয়ার জন্য। একটু পর যাব। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, সবাইকে নিয়ে যাব। নয়ন, ছাব্বির, তোরাও আয় ফ্রেশ হয়ে। আচ্ছা ভাই, আমরা আসতেছি। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় কাজের লোক খাবার নিয়ে আসলো। আমি খাবার খেয়ে বাইরে চলে আসলাম। ভাই এখন কি যাবেন, নাকি আমি একজন ইঞ্জিনিয়ারকে আনবো? আজকে না, কালকে আনবি। এখন তো চলেই যাব জঙ্গলে। আচ্ছা, আমি একজনকে বলে রাখছি, সে কালকে সকালে চলে আসবে। এখন চলেন, সবাই জাহাজের অপেক্ষা করতেছে। আমি চলে আসলাম জাহাজে, সবাই বসে কথা বলতেছি। আর জাহাজ চলতে লাগলো পানির স্রোতে। প্রায় 2 ঘন্টা পর চলে আসলাম জঙ্গলে। কিরে, তোরা কেমন আছিস? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সবাই খাবার খেয়েছিস তো? ভাই খেয়েছি। ভাই যা বলছেন সব রেডি আছে। তো চল কাজে লেগে পড়ি। সবাই কাজ করতেছে, আমি দেখতেছি। কাজ শেষ করে সবাইকে নিয়ে চলে আসলাম গ্রামে। সব মালপত্রগুলো নিয়ে চলে আসলাম আমার রুমে। রাতে সবাই একসাথে বসে আছি। নয়ন বলল, ভাই, আপনার তো বয়স হয়েছে, বিয়ে করবেন না? আরে বেটা, বিয়ে নিয়ে আমি এখনও কোনো ভাবি নেই। তুই করতে চাইলে বলতে পারিস, মেয়ে দেখব। ভাই নয়নের পছন্দ আছে বলেই তো বলেছে, মনে হয় তাই না রে নয়ন? আসলে ভাই, আর বুঝতে হবে না। তা মেয়ে কি পছন্দ আছে নাকি? থাকলে বল, দেখি কি করা যায়। ভাই আছে, এই গ্রামের একটা মেয়েকে পছন্দ করি। ও আচ্ছা, তাহলে চল দেখে আসি মেয়েটা কত সুন্দর। এই রাতে যাবেন? কেন, রাতে গেলে কি কোনো সমস্যা নাকি? না, সমস্যা নেই, চলেন তাহলে। আমরা চলে আসলাম মেয়েটার বাসায়। সাব্বির, যা গিয়ে দেখ দরজা খোলে নাকি। ঠিক আছে ভাই। বাই। সাব্বির চলে গেল। কিছুক্ষণ পর আমরাও ঘরের ভিতরে চলে আসলাম। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তা এত রাতে আমার বাসায় আসলেন যে? আমি এসেছি একটা সুখবর নিয়ে। আপনার মেয়েকে আমার বন্ধুর বউ করে নিয়ে যেতে এসেছি। কিন্তু আমার মেয়ে কি পছন্দ করবে? আপনার মেয়েকে ডাকেন, আমরা শুনি কি বলে। এই নীলা, এদিকে আয় তো মা। হুম হুম, বলো। দেখ তো মা, এই ছেলেটাকে তোর পছন্দ হয়েছে কি না। আপনাদের পছন্দই আমাদের পছন্দ। যাক, মেয়ে রাজি আছে, আপনি যা বলবেন তাই হবে। তাহলে আগামী শুক্রবারে বিয়ে ঠিক করে ফেলেন। আচ্ছা বাবা। তাহলে আমরা এখন যাই। এই বলে চলে আসলাম বাহিরে। তা নয়ন, সব তো হয়েছে, এখন তোর জন্য একটা ঘর রেডি করতে হবে। তুই না হয় আমার পাশের রুমে থাকবি এখন থেকে। কিন্তু ভাই, আপনি থাকবেন কোথায়? আরে বেটা, ঘর কি একটা নাকি? 10টা রুম আছে। তোরা তো উপরতলায় থাকিস, আজ থেকে তোরা নিচের তলায় থাকবি, আমি উপরের তলায় চলে যাব। আরে না ভাই। হুম হুম, আমি যা বলবো তাই হবে। রাত প্রায় 11টা।
আমরা সবাই ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে সাব্বিরের ডাকে ঘুম ভাঙলো। ভাই ওঠেন, ইঞ্জিনিয়ার নিয়ে এসেছে, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি যাই বাইরে। আচ্ছা যা। সাব্বির চলে গেল। আমি ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি ওরা বসে আছে। আমি যেতেই সবাই দাঁড়িয়ে গেল। কী রে, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? এমনি ভাই, আপনি চেয়ারে বসেন। আচ্ছা, ওই যে সামনের মাঠটা দেখছেন, ওইখানে একটা হাসপাতাল আর একটা স্কুল বানাবো। আপনি একটু মাটিটা পরীক্ষা করে দেখেন তো হবে কি না। জি ভাই, দেখতেছি। আপনি বসেন। আর সাব্বির, তুমি আমার সাথে আসো। জি চলেন। ওরা চলে গেল, আমি বসে আছি। নয়ন, যা সবার জন্য চা নিয়ে আয়। আর আমার ঘরে দেখবি বিস্কুট আছে, ওইগুলোও নিয়ে আয়। আচ্ছা ভাই, যে চান আমার সাথে আয় তো। ওরা চলে গেল, আমি বসে আছি। কিছুক্ষণ পর সাব্বির আর ইঞ্জিনিয়ারের লোক আসলো। ভাই, কি দেখলেন, হবে নাকি? জি ভাই, হবে। তা আপনি কবে কাজ ধরতে চান? আমি আজকে থেকেই কাজ ধরবো। আপনাদের লোক আছে নাকি? ভাই আছে। আপনি যেভাবে বলবেন ওইভাবে কাজ করে দিবে। তাহলে তো ভালোই হলো। তা আপনি আসেন সবাইকে নিয়ে, দুপুরের দিকে আমি সব কিছু এনে রাখি। ঠিক আছে ভাই, আপনি সব কিছু এনে রাখেন, আমরা চলে আসবো ঠিক টাইমে। ওরা চলে গেল। আমরা সবাই চা নাস্তা করে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 2 ঘন্টা পর চলে আসলাম বাজারে। সব কিছু কিনে নিয়ে চলে আসলাম বাসায়। দুপুরের খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় ইঞ্জিনিয়ার ভাই আসলো। ভাই, আমরা চলে এসেছি। আর ভালো একটা কাজ করতেছেন, গর্ত করে রেখেছেন, আমাদের সুবিধা হয়েছে। এটা আমার প্ল্যান না, এটা সাব্বিরের প্ল্যান। আচ্ছা, আপনারা কাজ করতে থাকেন, আমি ভেতর থেকে আসতেছি। আচ্ছা, আপনি যান। ওরা কাজ করতে লাগলো, আমি চলে আসলাম ভিতরে। এসে দেখি নয়ন, ছাব্বির আর বাকিরা বসে কি যেন কথা বলছে। কিরে, কি কথা বলিস? ভাই শুনছি পশ্চিম পাড়ায় নাকি হামলা হবে 2 দিন পর, এখন আমরা যাব ওইখানে। হুম, যেতে হবে তো, কারণ ওইটাও তো আমার এলাকা, ওইখানের মানুষদেরও তো বাঁচাতে হবে, তাই না? ভাই, তাহলে আমরা সব কিছু রেডি করে ফেলি। আচ্ছা, সব কিছু রেডি করে ফেল, আমি বাড়িটা দেখছি। নয়ন, তুই আমার সাথে আয়, তোকে দিয়ে একটা কাজ করাবো। ভাই বলেন, কি করতে হবে? এই নে, রাখালদেরকে এই বীজগুলা দিয়ে আয়, ধানের বীজ। এগুলো আসার সময় নিয়ে এসেছিলাম। আচ্ছা ভাই, আমি যাচ্ছি এক্ষুনি। নয়ন চলে গেল। আমি বসে বসে ওদের কাজগুলো দেখতে লাগলাম, কে কী করে কাজ করতেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি ওরা চলে যাচ্ছে। কি ব্যাপার, তোমরা চলে যাচ্ছ কেন? তাহলে আমরা এখানে কি করব? কালকে তো আবার আসতে হবে। আমার এইখানেই থাকবে, যতদিন পুরো কাজ শেষ না হচ্ছে ততদিন যেতে পারবে না, এই বলে দিলাম। এই কাজ শেষ করতে তো 1 মাস লেগে যাবে। এই 1 মাস আমাদের খাবার দাবার ব্যবস্থা করতে হবে তো। আমি আসি কিসের জন্য? তোমাদের খাবার কি এখানে কম পড়বে নাকি? চলো আমার সাথে, রাতের খাবার খাবে। এই, সবাই চল। আমরা সবাই রাতের খাবার খেয়ে বসে আছি। যারা কাজ করেছিল তারা ঘুমাতে চলে গেল, কারণ আবার কালকে সকালে উঠে কাজে লাগতে হবে। আমিও আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে নয়নের ডাকে। ভাই উঠেন, সকাল 10টা বাজে। আমি উঠে বসে আছি। কি রে, কি বলিস? 10টা বেজে গেছে আর তুই আমাকে এখন ডাকছিস? ভাই, আরও আগেই আসতাম, সাব্বিরের সাথে একটু কাজ করেছি তো, তাই আর আসা হয়নি। আচ্ছা যা তাহলে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা আসেন, আমরা আপনার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছি। নয়ন চলে গেল। আমরা খাবার খেয়ে চলে আসলাম মাঠে। এসে দেখি চাষিরা বীজগুলো মাটিতে ফেলছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আর এই বীজগুলো কি 28 চাল নাকি 29? 28 চালের বীজ? কেন, কিছু কি হয়েছে বীজে? না, কিছু হয় নাই। আচ্ছা, আপনারা কাজ করেন, আমি ওই দিক থেকে আসি, এই বলে চলে আসলাম। অন্যদিকে সবাই কাজ করছে। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাসায়। এসে দেখি ছাদ ঢালাইয়ের কাজ করছে। যাক, আস্তে আস্তে আমাদের এই এলাকাটাও বড় হচ্ছে। পাশের শহর থেকে লোক আসবে এখন আমাদের এই শহরে। এই সব ভাবতেছি, হঠাৎ আমার পিঠে কে যেন হাত দিল। পেছনে তাকিয়ে দেখি সাব্বির। কিরে, তোর কাজ শেষ? ভাই, কাজ শেষ করে আর আমাদের কিছু লোক পাঠিয়ে দিয়েছি ওইখানে, এখন শিওর দিয়ে বললেই আমরা চলে যাব মিশনে। আচ্ছা ঠিক আছে, খাবার খেয়েছিস? আপনি খেয়ে আসেন, আমি এই দিকটা দেখতেছি। আমি খেয়ে চলে আসলাম। বাইরে এসে দেখি সাব্বির একটা লোকের সাথে কথা বলতেছে।
কিরে সাব্বির, নয়ন কোথায় রে? নয়নকে তো দেখতে পারছি না। নয়ন তো তার বউয়ের সাথে দেখা করতে গিয়েছে, একটু পর ওই চলে আসবে। আচ্ছা শোন, শহর থেকে মালপত্র আসতেছে, তুই একটু আমাদের কয়েকজন লোক নিয়ে যা তো, গাড়িটা এখানে নিয়ে আসবি। কিন্তু ভাই, গাড়ি তো এখানে আনা যাবে না, কারণ রাস্তা ভালো না। তাহলে আমাদের টাকাগুলো নিয়ে যা। আর এত বড় গাড়ি মনে হয় এইখান দিয়ে ঢুকবে না। জিনিসগুলো নিয়ে আসবি, আর কিছু খাবার আসবে, সবগুলো রেখে দিস। আমাদের এই 3টা এলাকার জন্য খাবারের প্রয়োজন বেশি। কি করবি তুই জানিস, যেখান থেকে পারিস শস্য কিনে আনবি। আচ্ছা ভাই, আমি যাচ্ছি। সাব্বির চলে গেল। আমি চেয়ারে বসে বসে ফোন টিপতেছি। এমন সময় একটা পিচ্চি মেয়ে এসে বলল, ভাইয়া, আপনাকে একটা মেয়ে ডাকতেছে, ওইখানে যেতে বলছে। আমাকে আবার কে ডাকে? আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা ভাইয়া। মেয়েটা চলে যেতেই আমি উঠে চলে আসলাম মেয়েটার কাছে। মেয়েটা উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে আছে। এই যে আপু, আপনি আমাকে ডেকেছেন নাকি? জি, আপনি কি এই এলাকায় নতুন এসেছেন? এই তো সপ্তাহ হবে এসেছি। কেন, কি হয়েছে? না, কিছু হয় নাই। আপনাকে কোথায় যেন দেখেছিলাম। মনে পড়ছে। আপনি একজন ডাকাত, তাই না? আম, মানে আপনি কি করে জানেন আমি একজন ডাকাত? আর আপনি কে? আমি খাদিজা। একদিন রাস্তায় বিপদে পড়েছিলাম, আপনি বাঁচিয়েছিলেন, মনে আছে তো? আমি কিছুক্ষণ ভাবার পর বললাম, মনে আছে। তা এইখানে কি করেন আপনি, আর কেন এসেছেন? আপনার জন্য এসেছি। আপনাকে আমি আপন করে পেতে চাই। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আপনাকে চিনি না, আর আপনি এইসব কি বলছেন? আমি কথা বলতেছি, হঠাৎ নয়ন এসে আমাকে ডেকে বলল, ভাই, আপনি এই দুপুরবেলায় এই তেঁতুল গাছের নিচে কি করেন? আর এইভাবে কার সাথে কথা বলেন? আমি চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। কি রে, তুই এইখানে কি করিস? কই, কারোর সাথে না তো, চল আমার সাথে। আমি নয়নকে নিয়ে চলে আসলাম বাসায়। ভাই এই দেখেন, হাসপাতালটা এইভাবে হবে, তাহলে টাকাও কম লাগবে, আর সব কিছু 1 নাম্বার এনেছেন, তাই তাড়াতাড়ি কাজটাও সেরে ফেলা যাচ্ছে। হুম আমি চলে আসলাম ঘরে। গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করতেই ফোনটা হাতে নিয়ে দেখি সাব্বিরের ফোন। হ্যালো সাব্বির। ভাই, আজকে একটা মিশন আছে, ওইখানে যেতে হবে। কখন হবে? আর তুই কোথায় আসিস এখন? এই তো ভাই, আর কিছুক্ষণ পর আসতেছে। আচ্ছা তুই আয়, আমি নয়নকে বলে সব কিছু ঠিক করে রাখছি। এই বলে ফোনটা কেটে দিলাম। এই নয়ন, সব কিছু রেডি করে নে, আজকে একটা মিশন আছে, পাহাড়ি অঞ্চলে মিশন হবে। ভাই, সাব্বির কোথায়? সাব্বিরকে তো দেখছি না। সাব্বিরকে একটা কাজে পাঠিয়েছি, ও আসতেছে, তুই এই দিকটা রেডি করে নে। আচ্ছা ভাই, আমি সব কিছু রেডি করে নিতেছি। নয়ন চলে গেল। আমি ঘরে চলে আসলাম। আমার বক্স থেকে কয়েকটা চাকু বের করে পকেটে রেখে দিলাম, কারণ আজকে রাতে মিশন হবে। সব কিছু রেডি করে চলে আসলাম রাতে মিশনে। বসে আছি, এমন সময় বাঁশির সুর শুনতে পেলাম। কী রে সাব্বির, এত বাঁশির শব্দ আসতেছে কেন? ভাই, ওরা চলে এসেছে। ওই যে দেখেন, আমাদের একটা লোককে গাছের উপরে উঠিয়ে দিয়েছিলাম, যখন ওরা আসবে তখন বাঁশি বাজাবে। আমি স্নাইপারটা দিয়ে একটার মাথায় গুলি করলাম। সামনের দিকে এগোচ্ছি আর গুলি করতেছি। হঠাৎ কে যেন পেছন থেকে আমার মাথায় বাড়ি মারলো। আমি পেছনে ঘুরে দেখি ওই দলের লিডার। পকেট থেকে ছুরিটা বের করে দিলাম ওর গলায় চালিয়ে। মাটিতে লুটিয়ে পড়লাম। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি আমি ঘরে শুয়ে আছি। এই সাব্বির, ভাইয়ের জ্ঞান ফিরেছে। ভাই, এখন কেমন লাগতেছে? ভালো, কিন্তু এইখানে কিভাবে আসলাম? আমি তো মিশনে ছিলাম। ভাই, আপনি যখন জ্ঞান হারিয়ে ওইখানে পড়েছিলেন, তখন আমরা মিশন শেষ করে খুঁজেছিলাম আপনাকে। ওইখানে দেখে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসলাম। আমি আর কিছু না বলে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সাব্বির, নয়ন আর কাজের লোকটা এসেছে। কিরে, এত খাবার কার জন্য? ভাই, এই খাবারগুলো আপনার জন্য, এই নেন, খেয়ে ওষুধগুলো খেয়ে নেন। দূর, কোনো ঔষধ খেতে হবে না, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। এই বলে খাবার খেতে লাগলাম। দেখতে দেখতে 2 মাস চলে গেল। রাতে গাছতলায় বসে আছি, এমন সময় নীলা আসলো। নীলাকে তো চেনেন, হেই নীলা, নয়নের বউ। ভাইয়া এই নেন আপনার চা, আর তোমারটা। সাব্বির ভাইয়া আসলে এটা সাব্বির ভাইয়াকে দিয়েন। আচ্ছা তুমি ভিতরে যাও, আমি দিব নে। নীলা ভিতরে চলে গেল। কিরে নয়ন, সাব্বির কোথায় গিয়েছে? বিকেল থেকে তো দেখছি না, ওর সাথে কথা ছিল। ওই তো সাব্বির আসতেছে। আর ওর পাশে ওই মেয়েটাকে। সাব্বির আমার কাছে এসে সালাম করে বলল, ভাই, আমাদের জন্য দোয়া করবেন।
ওর নাম হচ্ছে সামিয়া, আজকে বিয়ে করছি। আমি হা করে সাব্বিরের মুখের দিকে তাকিয়ে আছি। কি রে বেটা, তুই কোন মেয়েকে বিয়ে করেছিস? আর আমাকে তো একবারও বলিস নাই যে তুই আজকে বিয়ে করবি। আসলে ভাই, ওর আব্বু আম্মু মারা গেছে সড়ক দুর্ঘটনায়, ওর সাথে হাসপাতালে কথা হয়েছিল, এরপর থেকেই আর কি। ও, ভালোই হয়েছে। যা, ভেতরে যা, আর তোর চাটা আমরাই খেয়ে নেই। তুই এক কাজ কর, তোর ভুঁড়িটা তো বেড়েছে, অনলাইনে একটা চায়ের প্যাকেট অর্ডার করে দিয়েছি, কালকে গিয়ে নিয়ে আসিস। ভাই কি যে বলেন না। আচ্ছা আমি আসতেছি, বসেন আপনারা। আমরা বসে কথা বলতেছি, প্রায় 30 মিনিট পর সাব্বির আসলো। তা কি করে এত কিছু হলো রে? ভাই ও হঠাৎ ফোন দিয়ে বলতেছে ওকে নাকি চাচা চাচি খুব মারধর করে, পরে আমি আর থাকতে না পেরে কোর্ট থেকে বিয়ে করে নিয়ে এসেছে। ভালো করেছিস, আমি তো এখন দুইটা ভাবি পাইলাম। রাত তো অনেক হয়েছে, যা তুই ঘরে যা, খাবার খেয়ে শুয়ে থাক। ভাই আপনার সাথে যাব। আরে না বেটা, নতুন বিয়ে করেছিস, এইখানে থাকলে কি করে হয়? এখন তো তুই তোর বউকে সময় দিবি, এইখানে থাকতে হবে না। আরে যা যা, আমরা তো আসি এইখানে। আমি সামনের দিকে তাকিয়ে দেখি নীলা নয়নকে ইশারায় ডাকতেছে। নয়ন কিছু বলতে পারছে না। আমি না দেখার ভান করে বললাম, নয়ন তুইও চলে যা, কালকে সকালে কথা হবে। না ভাই, আপনি এইখানে একা বসে কি করবেন, আমি থাকি। আমি এখন চলে যাব, যা তুই। আচ্ছা ভাই। নয়ন চলে গেল। আমি আর বেশি দেরি না করে চলে আসলাম রুমে। ভালো লাগছে না, তাই একটা বালিশ নিয়ে ছাদে চলে আসলাম। দোলনায় বালিশটা রেখে শুয়ে শুয়ে গান গাচ্ছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো পরের দিন সকালে সামিয়ার ডাকে। এই যে ভাইয়া, উঠেন, সকাল হয়েছে তো। আর আপনি এখানে ঘুমিয়েছেন কেন? আমি ঘুম ঘুম চোখে বললাম, রাতে ঘরে ঘুম আসছিল না, তাই এখানে এসে শুয়ে পড়েছিলাম। আর গান শুনতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই, তাই আর উঠে ঘরে যেতে পারিনি। ও আচ্ছা, এখন ঘরে যান, সাব্বির আপনাকে খুঁজতেছে সেই কখন থেকে। বালিশটা নিয়ে চলে আসলাম ঘরে। এসে দেখি সাব্বির বসে আছে। আমাকে দেখে বলল, ভাই আপনি কোথায় ছিলেন? আপনাকে সেই সকাল থেকে খুঁজতেছি। এই তো ছাদে ঘুমিয়েছিলাম। তা এত খুঁজতেছিস কেন? কিছু কি হয়েছে নাকি? প্রধানমন্ত্রী আপনার সাথে দেখা করতে চায় আজকে, আর আজকে আমাদের রাস্তায় কাজ দিবে, প্রধানমন্ত্রী বলেছে। ওনাকে বলে দে, ওনার টাকা দিয়ে আমি কিছু করব না, সব কিছু আমি কিনে আনবো। আর আমাদের এই 3 গ্রামের জন্য যা কিছু করতে হয় আমি করব, হোক সেটা প্রধানমন্ত্রীর সাথে ঝগড়া বিবাদ। ভাই কিন্তু উনি তো প্রধানমন্ত্রী, ওনার কথাই শুনতে হবে। আচ্ছা, তুই গিয়ে দেখা করে আয়, আমার শহরে যেতে হবে, হাসপাতালের জন্য যা যা প্রয়োজন সব আনতে হবে। আচ্ছা আপনি নয়নকে নিয়ে যান, আমি দেখা করে ওইখানে দিয়ে চলে যাব। তোকে আর যেতে হবে না, আমি একাই করতে পারবো। আর নয়নকে একটা কাজে পাঠাবো। নয়ন কোথায়? বাইরে গিয়েছে, হাসপাতালের জন্য কি জানি এনেছে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি এক গাড়িতে বেড রাখা আছে, আরও অনেক মালপত্র নামানো হচ্ছে। আমি নয়নের কাছে আসতেই নয়ন বলল, ভাই আপনার আর কিছু আনতে হবে না, এই দেখেন বেডগুলো সব, এগুলো ফোমের বেড, আর কিছু করতে হবে না আপনাকে। আপনি একটু এই বেডে শুয়ে থাকেন, দেখেন আপনাকে কি করি। আমি বেডে শুয়ে পড়তেই বেড উপরে উঠে গেল, আরও অনেক কিছু হলো। যাক, ভালো হলো, এখন ডাক্তার আনার কাজ। নয়নের সাথে কথা বলে ডাক্তার আনার জন্য চলে আসলাম শহরে। সব খুঁজে 15 জন ডাক্তার আর নার্সের বিজ্ঞপ্তি দিয়ে দিলাম। বেশি করে নার্স আর ডাক্তার নিয়োগ দিলাম। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। হাসপাতালে এখন রোগী ভর্তি আছে, ভালোই চলছে হাসপাতালটা। পকেট থেকে বের করে দেখি একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো, আবার 5 সংখ্যার নাম্বার। আমি ফোনটা কেটে দিলাম, আবার ফোন এলো। ফোনটা ধরতেই ওই পাশ থেকে বলল, এই যে মিস্টার RS মাফিয়া কিং, আপনার সাথে আমি যুদ্ধ করব, আপনি রেডি থাকেন। আপনার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, বাই। ফোনটা কেটে দিল। আমি সাব্বিরের কাছে ফোন দিতেই সাব্বির বলল, ভাই হঠাৎ ফোন দিয়েছে? হ্যাঁ রে, তোর ফোনে দেখ একটা নাম্বার পাঠিয়েছি, ওই নাম্বারটা কার ট্যাগ করে আমাকে এখনই জানা। আচ্ছা ভাই আমি এক্ষুনি দেখতেছি এই নাম্বারটা কার। আমি ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই আরেকটা ফোন আসলো। রিসিভ করে বললাম, হ্যালো ডাক্তার, বলেন। হাসপাতালে অক্সিজেন গ্যাস শেষ হয়ে গেছে, আরও অনেক কিছু আনতে হবে, আপনি আসেন, আমি আপনাকে সব বলতেছি। আমি ফোনটা কেটে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম হাসপাতালে। ডাক্তারের কেবিনের সামনে দাঁড়িয়ে বললাম, ডাক্তার আসতে পারি? আসুন মেঘ সাহেব, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম।
আপনি কখন আসবেন? এই তো এসে গেছি। এখন বলেন কি কি লাগবে? আর হাসপাতালের নার্স কোথায়? আর সবাই আছে, ওরা ওদের কাজ করতেছে। লিস্টটা দেন। আর আপনার কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না। হাসপাতালের নিচে একটা ফার্মেসি খুললে ভালো হতো। এত দূর থেকে ওষুধ আনতে আনতে একটা মানুষের মৃত্যু হতে পারে। আচ্ছা, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। আমি লিস্টটা নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে গাড়িটা নিয়ে শহরে চলে আসলাম। বিভিন্ন ওষুধ কোম্পানির সাথে কথা বলে ঔষধ কিনে নিলাম। ঔষধ কিনে চলে আসলাম হাসপাতালে। সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। রাতে বাসায় আসতেই সাব্বির বলল, আচ্ছা ভাই, আমি এক্ষুনি দেখতেছি এই নাম্বারটা কার। ভাই, আপনি যে নাম্বারটা দিয়েছেন এটা হচ্ছে দুবাইয়ের মাফিয়া কিংয়ের নাম্বার। উনি আমাদের দেশে এই সপ্তাহে আসবে। ওনার সাথে আমাদের ডিল করতে হবে, না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কোনো ক্ষতি হবে না, আমি যা বলি তাই করবি। সব অস্ত্র রেডি করে রাখ। ও আসার পর ওর সাথে যুদ্ধ করে দুবাইয়ের রাজত্ব করব আমরা। ভাই, আমরা ওনার সাথে পারবো না, কারণ ওনার কাছে বিদেশি অস্ত্র আছে। আমাদের এক একটার থেকে ওনাদের 2 ডাবল। আমাদের একটা গুলি করলে মরে যাব, আর ওনাদের একটা কি 10টা করলেও কিছু হবে না। তুই কোনো চিন্তা করিস না, আমি কিছু অস্ত্র আনতেছি বিদেশ থেকে। এক গুলি করলেই 4 বা 5 ঘন্টা ঘুমিয়ে থাকবে। তাহলে তো ভালোই হয়। ভাই, আপনি ব্যবস্থা করেন, আর আমি বুলেট প্রুফ জ্যাকেট ডাবল করার ব্যবস্থা করতেছি। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা আর সামিয়া দাঁড়িয়ে আছে। কি রে, কি হয়েছে সাব্বির? ভাই, খুশির খবর আছে, আমাদের নতুন অতিথি আসতেছে। মানে তোর কথা কোনো কিছুই বুঝি না। মানে নীলা ভাবির বাচ্চা হবে। কি বলিস এই সব? তাহলে তো মিষ্টি খেতে হয়। কনগ্রাচুলেশন নীলা আপু আর নয়ন। ভাই, এখন ওর দেখাশোনা কে করবে? ওকে রেখে তো যেতেও পারবো না। তুই কোনো চিন্তা করিস না, নীলা ভাবিকে দেখার জন্য আমি ভালো 2জন নার্স আনবো। আর কয় মাস হয়েছে তুই এত চিন্তা করতেছিস? এই তো 5 মাস হয়েছে। আর ভাই, ওকে নিয়ে চিন্তায় থাকি, দেখেন না খাবার খায় না। খাবার না খেলে তো সমস্যা হবে। আর বাজার থেকে কিছু ফল এনে খাওয়া, খাবার না খেলেও চলবে। ও আচ্ছা। নীলাকে ডাক্তার দেখিয়ে এনেছিস নাকি? একটু আগেই দেখিয়ে আনলাম। তা চলেন খাবার খাওয়া যাক, রাত তো হয়ে গেছে। চল। আমরা খাবার খেয়ে গল্প করতে রাখলাম। গল্প করতে করতে কখন যে রাত 3টা বেজে গেছে খেয়াল নেই। হঠাৎ সাব্বিরের ফোনটা বেজে উঠল। হ্যালো রবিন, বল। ভাই, আজকে রাতে দুবাইয়ের মাফিয়া কিং আসতেছে, আপনারা রেডি থাকেন। তুই কোনো চিন্তা করিস না, আমরা রেডি আছি। কি রে, কি হয়েছে? ভাই, ওরা চলে এসেছে, আমাদের অস্ত্র তো এখনো আসে নাই। অস্ত্র এসে গেছে 2 দিন আগেই, তোদেরকে বলা হয়নি। গোডাউনে গিয়ে দেখ, অনেক অস্ত্র। আর এইগুলো হচ্ছে ইঞ্জেকশন। যদি একবার গায়ে ঢোকে সে 6 ঘন্টা ঘুমিয়ে থাকবে। আমাদের এক্ষুনি যেতে হবে, না গেলে ওরা যে কোনো সময়ে এইখানে চলে আসতে পারে। চল। আর সবাইকে তাড়াতাড়ি গিয়ে ডাক দে। আমি এই দিকটা রেডি করতেছি। ভাই, আপনি রেডি হয়ে নেন, আমি সব ব্যবস্থা করতেছি। আমি চলে আসলাম রুমে। রেডি হয়ে বাইরে চলে আসলাম। সবাই রেডি আছে, এক একজন শেরের মতো। সব কিছু নিয়ে চলে আসলাম মিশনে। এসে দেখি ওরা আসতেছে। আমি আর দেরি না করে একটা স্নাইপার নিয়ে একজন লোকের মাথায় মেরে দিলাম। এই সবাই শোন, 5 জন গাছের উপরে ওঠ, আর বাকিরা সবাই চারদিকে ছড়িয়ে যা, যাতে না বুঝে কে কোথায় আছে। সবাই যা, আমি ভাইয়ের সাথে আছি, এই দিকটা সামলে নিব। নয়ন, তুই ওদের সাথে যা, আমি আছি ভাইয়ের কাছে। সাব্বির, আমার সাথে থাকতে হবে না, আমি এই ঝোপের ভেতরে ঢুকে থাকবো। তুই ওদেরকে নিয়ে ওই দিকে যা। ওরা সবাই সামনে আসতেই গোলাগুলি শুরু হয়ে গেল। কেউ আমাদের খুঁজে পাচ্ছে না। আমরা সবাইকে অজ্ঞান করে ফেলার পর সামনে তাকিয়ে দেখি দুবাইয়ের মাফিয়া কিং দাঁড়িয়ে আছে। আমি ওর হাতে গুলি করতেই অজ্ঞান হয়ে গেল, কারণ এইগুলো গুলি না, এইগুলো হচ্ছে ইঞ্জেকশন। যার গায়ে লাগবে 5 থেকে 6 ঘন্টা ঘুমাবে। আমি আর বেশি দেরি না করে চলে আসলাম ওদের কাছে। এই সাব্বির, নয়ন, সবাই একদিকে আয়, ওদেরকে নিয়ে যা আমাদের ডেরায়, আমি আসতেছি। এখন কোথায় যাবেন আপনি? সামনের দিকে একটা ঘর আছে, দেখতে পারতেছিস? ওই ঘর তো আগে কখনো দেখি নাই। আর এই জঙ্গলে কি করিস? চলেন তো দেখে আসি গিয়ে ওইখানে কে আছে। আমি আর সাব্বির চলে আসলাম ওই ঘরে। এসে দেখি একটা লোক বসে আছে। এই যে, কে আপনি? আমি এই জঙ্গলেই থাকি, তোমরা এসেছো কেন এখানে? আমরা মিশনে এসেছি। আর আপনি এই একা জঙ্গলে কি করেন? আপনার সাথে তো আর কোনো লোকও দেখছি না। আমার সাথে কেউ থাকে না, আমি একাই থাকি এখানে। আর কারো থাকার প্রয়োজন নেই আমার সাথে।
কেন? থাকার প্রয়োজন নেই কেন? আপনি আমাদের সাথে চলেন, আপনাকে আমাদের গ্রামে নিয়ে যাব। এটা বলতে না বলতেই লোকটি অদৃশ্য হয়ে গেল। কিরে সাব্বির, লোকটি কোথায় চলে গেল? ভাই লোক আর বাড়ি কোথায়? এইখানে তো কোনো কিছুই নেই। ভাই বাসায় যাবেন না? যাব, কিন্তু এখানে তো একটা লোক ছিল, উনি কোথায় গেছে? ভাই এটা আপনাদের মনের ভুল, আর এইখানে কোনো কিছুই নেই। চলেন এখন। আমরা চলে আসলাম ডেরায়। সবাইকে বেঁধে রেখে দিলাম। দেখতে দেখতে সকাল হয়ে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় সাব্বির এসে বলল, ভাই দুবাইয়ের মাফিয়া কিং ঘুম থেকে উঠেছে, চলেন তার কাছে। চল, শালার কত বড় বুকের পাঠা দেখবো আজকে। ভাই চলেন। আমি চলে আসলাম দুবাইয়ের মাফিয়ার কাছে। রে ডেভিড, কেমন আছিস? রে কথা বলছিস না কেন? আর এইভাবে তাকিয়ে আছিস কেন? চোখ তুলে ফেলবো কিন্তু। তুই আমার বালটাও করতে পারবি না, যা করার ওইখানেই করতে পারতি, এইখানে নিয়ে এসেছিস কেন? তোর সাথে আমার কথা বলার খুব ইচ্ছা ছিল রে, আজকে দেখাটা হয়েই গেল। সাব্বির, আমার মালটা দে। এই নেন ভাই আপনার জিনিস। সিগারেটটা ধরিয়ে মুখ থেকে ধোঁয়া ছাড়তেছি, পকেট থেকে ছুরিটা বের করে ডেভিডের 2 পায়ে কোপাচ্ছি। আর ডেভিড চিৎকার করতেছে, কিরে এখন কেমন লাগে? কি জানি বলেছিলি, আমি তোর বালটা করতে পারবো তাই না? হেই দেখ আরও কি করতে পারি। ডেভিডের প্যান্টটা খুলে এক টান মেরে তার মেডেল স্টাম্প কেটে ফেললাম। কিরে এখন চিৎকার করছিস কেন? তোরে তো আরও শাস্তি দিব, এইটুকুতে তো হবে না তোর। তোর যদি সাহস থাকে একবারে মেরে ফেল, এইভাবে একটু একটু করে মারতেছিস কেন? আমি একেবারে মারার লোক তো না, তুই তো আমার পরিচয় আগে থেকেই জানতিস। আমি ডাকাতের লিডার ছিলাম, থাকবো আজীবন। সাব্বির, আমাদের পাগলা কুকুরগুলোকে দিয়ায় এই শালাকে। আর একটা কাজ তো বাকি রয়েছে, দাঁড়া ওর হাতের একটা সাইন নিয়ে নেই। এই কুত্তার বাচ্চা, এইখানে সাইন কর, না হলে তোকে জ্যান্ত মারতে হবে, তাও আবার আমার হাতে না, আমার কুকুরের কামড়ে। আর ওরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি কখনোই সাইন করব না, তুই যা পারিস করে নে। ডেভিডের হাত ধরে সাইন দিয়ে নিলাম, ওর 2 হাতে রক কেটে ফেললাম। ডেভিড এখন মরার মতো ছটফট করছে। প্রায় 10 মিনিটের মতো ছটফট করার পর ডেভিডের মৃত্যু হলো। কী রে, তোদের বলেছি এই বাচ্চা পোলাপান নিয়ে আমাকে মারতে এসেছিস, শুনেছি তোদের স্নাইপারগুলো আমাদের থেকেও বেশি এগিয়ে, একটা টেস্ট করতে হবে। এই বলে ওদের একটা স্নাইপার নিয়ে ছেলেটার মাথায় গুলি করে দিলাম। ছেলেটার সাথে সাথেই মারা গেল। সাব্বির, এই 2টাকে নিয়ে ফেলে দিয়ে আয়, আর ওদেরকে খাবার দিয়ে দে, 1 হাত বেঁধে। তোদের শাস্তি পরে দিব, এখন যাই। ভাই আপনি যান, আমি ওদের খাবার দিয়ে আসতেছি। ঠিক আছে। আমি খাবার খেয়ে চলে আসলাম বাসায়। এসে দেখি নীলা আর সামিয়া বসে আছে। ভাবি, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। কালকে রাতে আপনারা কোথায় ছিলেন? একটা কাজে গিয়েছিলাম শহর থেকে খাবার আনার জন্য। ও আচ্ছা, নয়ন কোথায়? ও আসতেছে, গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে। ও আচ্ছা, আপনাকে খাবার দিয়ে দিব নাকি? না, আমি খেয়ে এসেছি। আর তো তোমার দেরি নেই ভাবি, নীলা ভাবির খেয়াল রাখেন। আমি হাসপাতাল থেকে 2টা নার্স পাঠিয়ে দিচ্ছি। এখন আবার তো নার্স লাগবে না, আমি আছি তো এইখানে। তুমি থাকো, সমস্যা নেই, নার্স থাকলে ভালো হয়। কোন সময় কি হয় কে জানে। তা ঠিক বলেছ। আচ্ছা, একটা নার্স পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, এখন পাঠিয়ে দেব। এই বলে হাসপাতালে চলে আসলাম। ডাক্তারের কেবিনে গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে। কি ব্যাপার, তুমি বসে আছো কেন? আমি এখানে একটা চাকরির জন্য এসেছি, নার্সের চাকরি। ও, একটা মেয়ের খেয়াল রাখতে হবে, পারবে? ও প্রেগনেন্ট, আর হয়তো 1 মাস আছে। পারবো। আমি মেয়েটাকে নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি ডাক্তার রোগীর পরিবারের সাথে কথা বলতেছে। কি হয়েছে ডাক্তার? স্যার, আমি ওনাদের বলেছি যে হাসপাতালের বিল দিতে হবে না, ওষুধগুলো নিয়ে আসেন আপনারা। ওরা বলতেছে যে ওনাদের কাছে কোনো টাকা নেই। এখন আমি কি করে ওনাদের চিকিৎসা করাই? ডাক্তার, ওনাদের চিকিৎসা করান, আমি টাকা দেব। আর গরিব যারা আছে সবাইকে ফ্রিতেই চিকিৎসা করাবেন। ওকে স্যার। আর তোমার সাথে তো বলেছি আমি কথা বলবো, ভিতরে গিয়ে বসো। ডাক্তার, ওনাকে আমি নিয়ে যাচ্ছি, আমার বাসায় নার্সের কাজ করবে। ওকে ভাই, নিয়ে যান। আমি চলে আসলাম। এসে দেখি নয়ন সাব্বির বসে আছে। ভাবি আপনারা কোথায়? আজ থেকে এই মেয়েটা নীলা ভাবিকে দেখাশোনা করবে।
আচ্ছা, আর তোমার নাম কি? আমার নাম নীলুফা। কাকে দেখাশোনা করতে হবে যদি একটু দেখিয়ে দিতেন। আসো আমার সাথে, দেখিয়ে দিই। চলেন। আমরা তিনজন বসে আছি। কিছুক্ষণ পর সামিয়া এসে বলল, নয়ন ভাইয়া ভাবিকে হাসপাতালে ভর্তি করতে বলতেছে। এখন কিসের জন্য ভর্তি করবে? এখনও তো সময় হয়নি। আমি কিছু জানি না, মেয়েটা বলছে তাই আয়শা বললাম। আমি ভিতরে চলে আসলাম। কি হয়েছে? আর এত তাড়াতাড়ি কেন হাসপাতালে ভর্তি করবে? ওনাকে স্যালাইন দিতে হবে, ওনার শরীর অনেক দুর্বল, আর যে কোনো সময় ওনার ব্যথা শুরু হতে পারে। এই যে ওনাকে টেস্ট করিয়েছে, এই দেখেন 10 থেকে 18 তারিখের মধ্যে ওনার ডেলিভারি করতে হবে। নয়ন, তাহলে ভাবিকে নিয়ে চল হাসপাতালে। ভাই, আপনি এইখানে থাকেন, আমি একটা বেড নিয়ে আসি। আচ্ছা, তুই যা, আমি এইখানে আছি। নয়ন চলে গেল। আমি বসে নার্সের পরিচয়টা জেনে নিলাম। কিছুক্ষণ পর নয়ন আসলো। নীলা ভাবিকে উঠিয়ে হাসপাতালে নিয়ে চলে আসলাম। ডাক্তার, ওনাকে দেখে বলেন তো কী করতে হবে? ডেলিভারি কবে হবে? ওনার 2 দিন পর ডেলিভারি করিয়ে ফেলতে হবে, না হলে ওনার বেবির সমস্যা হবে। আপনি যা ভালো বোঝেন তাই করেন, কিন্তু আমার বেবির যাতে কোনো সমস্যা না হয় ওই দিকে খেয়াল রাখবেন। নয়ন সাহেব, আপনাদের বাচ্চার কোনো কিছু হবে না। আপনাদের মতো এত মহৎ মানুষকে আল্লাহ কখনোই কষ্ট দিবেন না। তাই যেন হয়। আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ছদ্মবেশী রূপ ধরে এসেছে। আমি আস্তে আস্তে লোকটার কাছে গিয়ে তার হাতটা ধরতেই আমার হাত থেকে ঝটকা দিয়ে হাত ছেড়েই দৌড়ে পালাতে লাগলো। আমিও লোকটার পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। কিছুক্ষণ দৌড়ানোর পর লোকটা একটা গলিতে ঢুকে গেল, কিন্তু আর খুঁজে পেলাম না। কিছুক্ষণ পর হাসপাতালের সামনে চলে আসলাম। এসে দেখি লোকটা ভেতরে যাওয়ার ট্রাই করতেছে। আমার লোক থাকায় আর ভিতরে যেতে পারছে না। আমি আর দেরি না করে লোকটার পেছন থেকে জড়িয়ে ধরলাম। লোকটা আর ছুটতে পারছে না। এই সাব্বির, নয়ন, তাড়াতাড়ি আয় এইদিকে। এই ওকে ধর সবাই। লোকটাকে ধরতেই আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, কী রে, এইখানে কেন এসেছিস? আর এইখানে আসার কারণ কি? এইখানে আসার কারণ কিছুই নেই, আমি এসেছি নয়নের বাচ্চাকে মারতে। হঠাৎ উপর থেকে চিৎকার আসলো নীলার। আমি দৌড়ে গিয়ে দেখি একটা লোক নীলাকে মারার চেষ্টা করতেছে। আমি তাড়াতাড়ি গিয়ে লোকটাকে লাথি মেরে নিচেই ফেলে দিলাম। এরপর এই তোরা এই দুইটাকে ধরে নিয়ে যা। ওরা চলে গেল। ভাবি, কিছু হয় নাই তো? না, কিছু হয় নাই, ব্যথা করতেছে অনেক। আর সহ্য করতে পারছি না। আমি ডাক্তারের কাছে চলে আসলাম। ডাক্তার, দেখেন তো কি হয়েছে নীলা ভাবির। এখনই ওনাকে অপারেশন করতে হবে, সবাই বাইরে যান। আমরা চলে আসলাম। বাইরে এসে দেখি আমার কিছু লোক দুইটাকে বেঁধে রেখেছে। আমি নিচে চলে আসলাম। কী রে, তোদেরকে কে পাঠিয়েছে? সত্যি করে বল। আমরা কিছু জানি না, প্লিজ আমাদের ছেড়ে দেন। না, তোদের ছাড়া যাবে না। আগে বল, কেন মারতে এসেছিলি আর কে পাঠিয়েছে তোদেরকে? আমাদের পাঠিয়েছে ডেভিডের বাবা। ও আচ্ছা, এখন ডেভিডের বাবা কোথায় আছে বল, তা না হলে আজকে তোদের এইখানেই মরতে হবে। বলতেছি ওইখানে আছে। ওই যে কালো একটা গাড়ি দেখা যাচ্ছে, ওই গাড়িতেই বসে আছে। আমি সামনে তাকিয়ে দেখি সাব্বির গাড়িটার সামনে চলে গেছে। যেই ধরতে যাব হেমনি গাড়িটা টান দিয়ে চলে যেতে লাগবে, আমি পিস্তলটা বের করে গাড়ির চাকায় গুলি করে দিলাম। কিছুক্ষণ পর সাব্বির ডেভিডের বাবাকে ধরে নিয়ে আসলো। কী রে শালা, তোর ছেলে মরেছে, এখন তুই এসেছিস আবার মরতে? তুই আমার ছেলেকে মেরেছিস কেন? আর তোর থেকে প্রতিশোধ নিব। ডেভিডের বাবার কপাল বরাবর গুলি করে দিলাম। যা, এইটাকে নিয়ে আমাদের কুকুরকে খাইয়ে দে, ওরা খাবার খায় নাই অনেক দিন ধরে। ঠিক আছে ভাই, আমি এখনই যাইতেছি। আর এই দুইটাকে কি করব? কি আর করবি, এই দুইটাকে না হয় আমাদের ওইখানে আটকে রাখবি। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবে। আমি চলে আসলাম হাসপাতালের ভিতরে। এসে দেখি নয়ন একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। কি রে, তোর মেয়ে কেমন আছে? ভাই ভালো আছে, আর আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে। তাহলে তো ভালোই হয়েছে, দে তো আমার কোলে। আমি মেয়েটাকে নিয়ে ঘুরতে লাগলাম। কিছুক্ষণ পর সাব্বির আসলো। সাব্বির, এই নে। বা নয়ন, তোর মেয়েটা তো তোর মতোই হয়েছে, আর ছেলেটা ভাবির মতো হয়েছে। রে, যাক, মিল হয়েছে তাহলে। নয়ন, এখন আমরা চলে যাই, রাতে খাবার দিয়ে যাব। আরে না ভাই, খাবার দিয়ে যেতে হবে না, আমি গিয়ে খেয়ে আসতে পারবো। না, পরে সমস্যা হবে এইখানে, তোর যেতে হবে না, আমি সামলে নিব ওই দিকটা। আচ্ছা ভাই। আমি চলে আসলাম বাসায়। এসে দেখি সামিয়া ভাবি বসে আছে। ভাবি, কি হয়েছে?
দেখে মনে হচ্ছে মন ভালো নেই। নীলা ভাবির জন্য চিন্তা হচ্ছে। আরে চিন্তা করতে হবে না, নয়ন আর সাব্বির আছে তো, আর ভাবির একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। ভাইয়া আমাকে নিয়ে যাবেন প্লিজ প্লিজ প্লিজ, আমিও দেখব। সাব্বির একটু পর আসবে, সাব্বিরের সাথে যেতে পারবে। উনি নিয়ে যাবে না, আপনি নিয়ে যান। তা কি করে হয়? আচ্ছা, আমি সাব্বিরকে ফোন দিয়ে বলতেছি, এসে নিয়ে যাবে। এই বলে সাব্বিরকে ফোন দিলাম। হ্যালো সাব্বির, ভাই বলেন। সামিয়া নাকি নীলাকে দেখতে যাবে, এসে নিয়ে যা তো। এখন আসার কি দরকার, 2 দিন পর তো নিয়েই আসবো। আরে যাক, মেয়েটা যখন দেখতে চাইছে দেখতে দে। আচ্ছা বলেন, রেডি হতে, আমি আসতেছি। আচ্ছা, এই বলে ফোনটা কেটে দিলাম। ভাবি রাজি হয়ে গেছে, রেডি হতে বলছে। এটা বলতে না বলতেই সামিয়া ভাবি আমাকে জড়িয়ে ধরলো। আমি তাড়াতাড়ি করে সারিয়ে নিলাম। ভাবি এটা কি করলেন? সরি ভাইয়া, আসলে আবেগে জড়িয়ে ধরে ফেলেছি, প্লিজ মাফ করে দেন। আচ্ছা যান, গিয়ে রেডি হয়ে নেন, সাব্বির চলে আসবে। এই বলে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে বসে আছি। কিছুক্ষণ পর সাব্বির আসলো। ভাই আপনি এখানে বসে আছেন কেন, ঘরে যান। ঘরে ভালো লাগে না রে, যা, ভাবি হয়তো রেডি হয়ে গেছে, ভাবিকে নিয়ে যা। আচ্ছা ভাই। আমি চলে আসলাম। ঘরে এসে দেখি একটা চিঠি পড়ে আছে। আমি চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে তোমাকে খুঁজতেছি, আজকে পেলাম। আমি তোমাকে বিয়ে করতে চাই। আজকে রাত 3টায় তোমার সাথে দেখা করব। ছাদে অপেক্ষা করো আমার জন্য। আমি চিঠিটা ভালো করে দেখতে লাগলাম, কে লিখেছে, চেনা কারো লেখা নয়তো। এটা যাই হোক, আমি আর বেশি কিছু না ভেবে চলে আসলাম বাইরে। আজকে কিছুই ভালো লাগছে না, গাছতলায় বসে আছি। এমন সময় একটা পিচ্চি ছেলে এসে বলল, ভাইয়া, তোমার মন তো খারাপ, তোমাকে একটা গান শোনাই, মন ভালো হয়ে যাবে দেখো। তাই নাকি? আচ্ছা বল তো শুনি। ছেলেটা গান বলা শুরু করলো। আমি মন দিয়ে শুনতে লাগলাম। গানটা খুব সুন্দর হয়েছে। এই নে, এই টাকাগুলো দিয়ে কিছু কিনে খাস। না ভাইয়া, আমার কিচ্ছু লাগবে না, আমাকে একটা কাজ দিলেই হবে। কেন? এই পৃথিবীতে কেউ নেই নাকি তোর? কাজ করবি কেন? এই পৃথিবীতে আমার কেউ নেই। আম্মু আব্বু 2 বছর আগে মারা গেছে। চাচার বাসা থেকে বড় হয়েছি। চাচা মারা গেছে কিছুদিন আগে। ও, তুই কি কাজ করতে পারিস বল, তোকে ওই কাজই দিব। সব কাজই পারি। এইটা চালাতে পারবি? আমি পিস্তলটা দেখিয়ে বললাম। পারবো। আমি বাঁশি দিয়ে একটা পিস্তল বানিয়েছি, দেখবে? ছেলেটা একটা ব্যাগ থেকে পিস্তল বের করে দিল। বাঁশের পিস্তল তো, দেখি খুব সুন্দর। এইটা চালানো যাবে নাকি রে? যাবে। বলেন কি পারতে হবে আপনাকে, ওইটা পেরে দিব। ওই যে গাছে দেখ একটা পেয়ারা, ওইটা পেরে দেখা তো। আচ্ছা দেখাচ্ছি। ছেলেটা এক গুলিতে পেয়ারাটা পেরে ফেললো। কিরে, তোর নিশানায় ভুল হয় না দেখছি। আচ্ছা, ওই যে তাল গাছ থেকে একটা তালের ভেতরে এই বুলেটটা ঢোকা দেখি। এটা বলতে না বলতেই ছেলেটা তাল গাছে বুলেট ঢুকিয়ে দিল। বাহ বাহ, তোর নিশানা তো একদম পাক্কা। তুই আমাদের দলে থেকে কাজ করবি আজ থেকে। আচ্ছা ভাইয়া, আমাকে কি করতে হবে বলেন। তুই এখন আমার সাথে আয়, তারপর দেখতেছি কি করা যায়। এই বলে ছেলেটাকে নিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। এই তোরা এইদিকে আয় তো। ভাই বলেন। আজ থেকে এই ছেলেটা এইখানেই থাকবে, আমাদের গ্রুপে নতুন জয়েন করেছে। ভাই ও কি পারবে আমাদের সাথে কাজ করতে? আরও তো এখনো ছোট। দেখে নে পারে নাকি পারে না। আমি ভিতরে যাচ্ছি, সন্ধ্যায় আমাকে ডেকে দিবি। বাসায় যাব, আর একটা কাজ আছে, ওইটা করতে হবে। ঠিক আছে ভাই, আপনি যান, আমরা দেখি ছেলেটা কি পারে, আর এরপর একটা পরীক্ষা নিব। আচ্ছা দেখ পারে নাকি পারে না। এই বলে চলে আসলাম আমার কেবিনে, সোফায় শুয়ে আছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আমার বন্ধু সৌরভ ফোন দিয়েছে। কেমন আছিস রে? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা তোর ডাকাতি কেমন চলছে? আমি আর ডাকাতি করি না রে, একটা মাফিয়ার হয়ে কাজ করতেছি। 3 দিন পর আরএস মাফিয়ার সাথে যুদ্ধ করতে যাবে। কি বলছিস এইসব? আর তুই কি জানিস আরএস মাফিয়া কে? না রে, তাকে আগে কখনো দেখি নাই, তাই জানবো কি করে? আমি হচ্ছি আরএস গ্যাংস্টারের লিডার। হোয়াট? কি বলতেছিস এইসব? তার মানে তোর সাথে যুদ্ধ করতে যেতে হবে? আমার কথা শুন, তুই আসবি মিশনে। আমাদের সাথে মিশন না করে তুই তোর দলের লোককে মারবি। এরপর লিডারকে মেরে তুই ওর জায়গায় বসে যাবি, তাহলেই তো হয়। ঠিকই বলেছিস, তাই করতে হবে। আমি আরও অনেক কিছু বললাম সৌরভকে। কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লাম।
ঘুম ভাঙলো সন্ধ্যায় ফোনের রিংটোনে। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই সাব্বির বলল, ভাই আপনি কোথায় আছেন? আপনাকে খুঁজে পাচ্ছি না। আমি ডেরায় আছি, আর আমার জন্য চিন্তা করতে হবে না, আমি একটু পর আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কাটতেই পিচ্চি ছেলেটা বলল, ভাইয়া ওঠো, রাত হয়ে এসেছে, এখন যাবে? এই তো এখনই যাব রে। এই বলে উঠে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই বসে আছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় এসে দেখি সাব্বির আর সামিয়া বসে আছে। কী রে, হাসপাতাল থেকে কখন এসেছিস? এই তো ভাই এখন আইছি। হো, যা খাবার খেয়ে নে, রাত তো হয়ে এসেছে। চলেন খাবার খেয়ে নিই, আর আপনার সাথে কিছু কথা আছে, ওইগুলো খেতে খেতে বলে ফেলবো। আচ্ছা ঠিক আছে, চল। এই বলে চলে আসলাম খাবার টেবিলে। বসে আছি, সামিয়া খাবার বেড়ে দিচ্ছে। সাব্বির 3 দিন পর একটা মিশন আছে, ওইখানে যেতে হবে। কার সাথে মিশন আছে, আর কে আমাদের সাথে লাগতে আসবে? ভারতের মাফিয়া কিং আসবে, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। আর এই নে, তোর জন্য এই জিনিসটা এনেছি। ভাবি, এইটা তোমার জন্য। নয়ন আর নীলার জন্য আনেন নাই ভাই? হুম, এনেছি তো, এই যে এই 2টা ওদের জন্য এনেছি। ভালো করছেন ভাই। আমরা গল্প করতেছি আর খাবার খাচ্ছি। খাবার খাওয়া শেষ করে চলে আসলাম বাইরে, গাছতলায় বসে আছি। আমার মনে হচ্ছে কেউ আমার পেছনে। তাকিয়ে দেখি সেই তেঁতুল গাছের নিচে যে মেয়েটা এসেছিল, ওই মেয়েটা। এই মেয়ে, তুমি এইখানে কি করো? আমি তোমার জন্য এসেছি। আমি তোমার হয়ে থাকতে চাই আজীবন। এই সাব্বির, এইদিকে আয় তো। ভাই বলেন। এই মেয়েটাকে চিনিস নাকি? আরে খাদিজা, তুই এখানে? তুই এই মেয়েটাকে চিনিস? ভাই এটা হচ্ছে রহিম চাচার মেয়ে খাদিজা। কিরে, এত রাতে এখানে কি করিস? আমি তোমার ভাইকে বিয়ে করব, তাই এসেছি। পাগল হয়ে গেছিস নাকি তুই? ভাইকে বিয়ে করবি মানে? ভাই তো তোকে পছন্দ নাও করতে পারে, আর তুই আর আসবি না ভাইয়ের কাছে? না, আমি আসবো, বারবার আসবো। যতদিন পর্যন্ত উনি আমাকে মেনে না নেবেন ততদিন পর্যন্ত আসবো ওনার কাছে। আচ্ছা সাব্বির, তুই একটু ঘরে যা, আমি ওর সাথে কথা বলবো কিছুক্ষণ। আচ্ছা ভাই, আপনি কথা বলেন, আমি যাই এখন। সাব্বির চলে গেল। আমি খাদিজাকে বললাম, তুমি আমাকে ভালোবাসো নাকি? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আপন করে পেতে চাই। আমার পরিচয় জানো না হয়তো, আমি কে। জানলে আমার সাথে থাকবে না। আমি জানি তুমি কে। তুমি একজন ডাকাত আর মাফিয়া কিং। আমি তোমার সব খবরই জানি। সত্যি করে বলো, তুমি আমার এইসব পরিচয় কেমন করে জানো? আর তুমি কে? আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। প্লিজ আমাকে আপন করে নাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওকে, তুমি এখন বাসায় যাও, আমি সাব্বিরকে পাঠাবো তোমাদের বাসায়। সত্যিই পাঠাবেন? যাও। খাদিজা চলে গেল। আমি আর কিছু না বলে ভাবতে লাগলাম মেয়েটার কথা। মেয়েটা আমার এইসব পরিচয় তো জানার কথা না, এইসব পরিচয় জানলো কি করে? এইসব ভাবতেছি বসে বসে। সাব্বির এসে বলল, ভাই খাদিজা কি চলে গেছে নাকি? আর কিছু কি বলে যায়নি? বলে গেছে। শোন, কালকে ওদের বাসায় যাবি। মেয়েটাকে খুব পছন্দ হয়েছে আমার, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। আচ্ছা ভাই, আমি সকালে ওদের বাসায় যাব। তুই গিয়ে শুয়ে থাক, আমি হাসপাতাল থেকে একটু ঘুরে আসি, দেখি নয়ন কি করছে। আচ্ছা ভাই, যান তাহলে। আমি চলে আসলাম হাসপাতালে। এসে দেখি নয়ন তার মেয়েকে কোলে নিয়ে বসে আছে। নীলার আম্মু আব্বুও এসেছে। কিরে নয়ন, এখন ওরা কেমন আছে? ভাই ভালো আছে। আর আপনি এত রাতে আসার প্রয়োজন কি ছিল? আপনি বাসায় থাকতেন, সকালে না হয় আসতেন। আরে না, তোকে একা ফেলে আমি চলে গেছি, এটা কেমন দেখায় না? আর ওদেরকে কি কালকে রিলিজ দিবে? ভাই ওদের কালকে রিলিজ দিয়ে দিবে। খাবার খেয়েছেন নাকি? খেয়েছি। আর তোদের জন্য 2টা ঘড়ি এনেছি। এই 2টা ঘড়ি তোদের সাহায্য করবে। তোদের 2জনের যতই বিপদ হোক না কেন, তাহলে এই ঘড়িটা বলে দেবে বিপদ সামনে। তাহলে তো ভালোই হলো, আপনারও সুবিধা হয়েছে। সামনে বিপদ থাকলেই বুঝতে পারবেন। এই নে, ঘড়ি 2টা পরে নে, আমি তোর মেয়েটাকে রাখতেছি। এই বলে নয়নের মেয়েটাকে কোলে নিয়ে নিলাম। নয়ন, আমি তাহলে যাই এখন। আচ্ছা ভাই, আপনি যান। আর কালকে আসতে হবে না, বিকেলে বাসায় নিয়ে যাব নীলাকে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়। আমার রুমে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। হঠাৎ ঘড়িটা কাঁপতে লাগলো। চোখ খুলে দেখি সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, চাদর মুড়ি দিয়ে, হাতে একটা ছুরি। আমি তাড়াতাড়ি করে উঠে ছেলেটাকে ধরে ফেললাম। আমার রুম থেকে এত শব্দ আসতেছে দেখে সাব্বির আসলো। ভাই আপনার কিছু হয় নাই তো?
না, আমার কিছুই হয় নাই। ওকে বাইরে নিয়ে বেঁধে রাখ, ওর বিচার কাল সকালে হবে। শালা কুত্তার বাচ্চা, তুই আমার ভাইরে মারতে এসেছিস? আজকে তো তোর জীবন চলে যাবে, তুই কি করবি? সাব্বির চলে গেল। যাক, এই ঘড়িটার জন্যই আজকে বেঁচে গেলাম। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুম নেই চোখে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:42 বাজে। তাই আমি চলে আসলাম ছাদে। বাইরে ঠান্ডা বাতাস বইতেছে, খুব ভালো লাগছে এই বাতাসটা। দোলনায় দোল খেতে খেতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। কী রে, তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আপনি এই রাতের বেলায় কেন আসেন ছাদে? যদি আবার বিপদ হয়? আর বিপদ হবে না, এই ঘড়িটা আছে না, এই ঘড়ি আমাকে বাঁচিয়ে দিবে। তা নিচে চল। আর ছেলেটাকে ছেড়ে দিয়েছিস নাকি? না ভাই, সারি নাই, ছেলেটা এখনো ওইখানে আছে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেবেন, এরপর সব কিছু কথা হবে। এই বলে চলে গেল সাব্বির। আমিও চলে আসলাম নিচে। এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে বসে আছি, এমন সময় নয়ন আসলো নীলাকে নিয়ে। কিরে, আমাদের খবর না দিয়ে চলে আসলি? খবর দিলেই তো সাব্বিরকে পাঠাতাম। ভাই 2 মিনিটের রাস্তা, কাউকে পাঠাতে হবে না। সবার সাথে কথা বলে বাইরে চলে আসলাম। এসে দেখি ছোট ছেলে মেয়েরা ছেলেটাকে পাথর মারছে। এই যাও, এইখান থেকে যাও বলছি। ওরা চলে যেতেই আমি ছেলেটাকে বললাম, কি রে, আমাকে মারার এতই শখ হয়েছে তোর? তুই আমাকে মারতে চলে আসলি? তুই আমার বাবাকে খুন করেছিস, আমার ভাইকেও খুন করেছিস, তোকে আমি ছাড়বো না। দেখবো নে কী করতে পারিস। আর তোর বাবা ভাইকে তাদের নাম বল। আমার বাবা হচ্ছেন ইমতিয়াজ চৌধুরী আর ভাই হচ্ছে ডেভিড। ওদেরকে তুই খুন করেছিস, আমি ছাড়বো না। আমি ছেলেটাকে ছেড়ে দিলাম, দেখি আমার কি করতে পারে। যেই আমাকে মারতে আসবে তার হাত ধরে এমন মশলা দিয়েছি, হাত মনে হয় খুলে যাবে, এমন অবস্থা। কী রে, এখন কেমন লাগে? তুইও মরবি তোর বাপ আর ভাইয়ের মতো। প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আর আপনার সাথে লাগতে আসবো না। প্লিজ আমাকে মাফ করে দেন। মাফ করতে পারি একটা শর্তে, তুই যদি আমার গ্যাংয়ের হয়ে কাজ করিস, তাহলেই তোকে মাফ করতে পারি। আচ্ছা, আমি আপনার গ্যাংয়ের হয়ে কাজ করব, তবু আমাকে মারবেন না প্লিজ। আচ্ছা যা, মারবো না। ভাই ওকে ছেড়ে দিয়েছেন, আমাদের বিপদ হবে এখন। হয়তো আমাদের কিছু করতে পারবে না, কিন্তু আমাদের বউ বাচ্চার ক্ষতি করবে। তুই চিন্তা করিস না, ওকে আজকে রাতেই মরতে হবে। এটা বলতে না বলতেই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি সৌরভের ফোন। হ্যালো সৌরভ। আজকে রাতে মিশন হবে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। এই সাব্বির, সব কিছু রেডি কর, আজকে রাতে মিশনে নামতে হবে। আচ্ছা ভাই, আমি সব কিছু রেডি করতেছি, এক্ষুনি আপনি এই ঘরে যান। আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে বসে আছি, দেখতে দেখতে রাত। চলে আসলাম, খাওয়া দাওয়া করে সব কিছু নিয়ে চলে আসলাম পাঁচমুখী জঙ্গলে। নামটা বড়ই অদ্ভুত, কারণ এইখানে অদ্ভুত জিনিস ঘটে। আমি এসে দেখি ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমরা সবাই লুকিয়ে পড়লাম। এই সবাই ঠিকমতো গান চালাবি। আর কালো আর সাদা পোশাক পরা 2টা লোক আছে, ওদেরকে মারবি না। এইসব বলে গুলি করতে লাগলাম এলো পাথারি। গুলি করতেছি, কার গায়ে গুলি লাগছে কে জানে। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তাকিয়ে দেখি একটা লোকও নেই ওদের ছাড়া। আমরা সবাই বেরিয়ে পড়লাম আড়াল থেকে। ওদের সামনে যেতেই ওরা উঠে আমাদের মাথায় গুলি ঠেকিয়ে বলল, বাহ মেঘ বাহ, তুই ভেবেছিলি আমি আমার বসকে মেরে তোর সাথে হাত মেলাবো, তা কখনোই হতে পারে না। সৌরভ এটা বলতে না বলতেই তার লিডারের মাথায় গুলি করে দিল। আমি দেখেই অবাক। বাহ, কী রে, খুব অবাক হয়েছিস তাই না? আরে আর অবাক হতে হবে না, এইগুলো আমারই লোক। আমি সবাইকে বলে দিয়েছি কিভাবে কাজ করতে হবে। বাহ, তোর মাথায় তো বুদ্ধি আছে, বলতে হবে। আচ্ছা চল এখন বাসায় যাই। এইগুলোকে কি করব? এইগুলো এইখানেই পড়ে থাক, শিয়াল কুকুর এসে খেয়ে ফেলবে, আর না হয়তো পচে যাবে। চল এখন। তা বিয়ে করিস নাই? না রে, বিয়ে করব আর 1 সপ্তাহ পর। তো আমার জন্য একটা মেয়ে দেখ, আমিও বিয়েটা করে ফেলি। আর কতদিন একা একা থাকবো? আচ্ছা আগে তো চল, এরপর না হয় দেখা যাবে। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই সামিয়া এসে দরজা খুলে দিল। সৌরভ সামিয়াকে দেখে বলল, সামিয়া তুই এখানে? ভাইয়া তুমি এখানে কি করো? সামিয়া, সৌরভকে চিনিস নাকি? আগে ভিতরে আসেন সবাই, এরপর বলতেছি সব কিছু। আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি ওরা বসে বসে কথা বলছে। সাব্বির, যা ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি।
তা সৌরভ, বল এখন, তুই সামিয়াকে কিভাবে চিনিস? সামিয়া হচ্ছে আমার আপন বোন। আমি যখন মাফিয়া গ্রুপ জয়েন করি তখন সামিয়া এটা জেনে যায়। এরপর আমাকে ছেড়ে চলে আসে একটা ছেলের সাথে। ভাইয়া আমাকে মাফ করে দাও। আর তোমার পাশে যে বসে আছে ওইটা আমার বর। কেমন আছো সাব্বির? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তা বোন, কিছু খাবার দে, না খেয়ে এসেছি তো। খাবার আনতেছে কাজের লোক। সবাই খাবার টেবিলে বসো। তা সৌরভ, তুই এইখানে থাকবি নাকি চলে যাবি ওইখানে? এইখানেই থাকবো, তোর গ্যাংয়ের হয়ে কাজ করব। তুই যদি দিস কাজ করতে। আচ্ছা, করিস। আমরা খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে বসে আছি। সামিয়া বলল, ভাইয়া চা খাবে নাকি? চা করে আনি। আনো, সবাই খাই। সকাল তো হয়ে গেছে। তা সৌরভ, তোর কেমন মেয়ে পছন্দ একটু বল। সামিয়া যে মেয়েকে পছন্দ করবে ওই মেয়ের সাথেই আমার বিয়ে হবে। আমার কোনো পছন্দ নাই। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমাদের বিয়ের আয়োজন ঠিক করা হয়ে গেল। দেখতে দেখতে অবশেষে বিয়েটা করে ফেললাম। কেটে গেল 2 মাস। বাইরে বসে আছি, এমন সময় সাব্বির এসে বলল, ভাই আজকে রাতে একটা মিশন আছে, যেতে হবে সবাইকে। সবাইকে একসাথে ডাক দে। এই মিশনটা অন্য রকম হবে। কেউ বুঝতে পারবে না মিশন যে হয়েছে। এই সবাই এইদিকে আসো, সৌরভ ভাই নয়নকে এইদিকে আয়। আমি ওদের সাথে কথা বলতে লাগলাম। নয়ন, তোর একটা টিম থাকবে, সৌরভের একটা টিম থাকবে, সাব্বিরের একটা টিম থাকবে, আর আমার একটা টিম থাকবে। সবাইকে আলাদা আলাদা জায়গায় পাঠাবো। সবাই কাজ করবি ঠিকভাবে। আজকে 4টা মিশন হবে একক জায়গায়। 2 শহরের 2 মাফিয়া আসবে ওইখানে। তুই কোনো চিন্তা করিস না। এই নে, এই ট্যাবলেটটা খেয়ে নিলেই সবাই অদৃশ্য হয়ে যাবে। কেউ বুঝতে পারবে না যে মিশন হচ্ছে। যাক, ভালোই হলো। আমরা চলে আসলাম ঘরে। রাতে খাবার খেয়ে মিশনে চলে আসলাম। মিশনে আসতেই দেখি ওরা আগে থেকে বসে আছে। আমরা সবাই ট্যাবলেট খেয়ে নিলাম। আজকে কোনো পিস্তল ছাড়াই মিশন হবে। আমি দৌড়ে গিয়ে একে একজনের ঘাড় মটকে মাটিতে ফেলে দিলাম। সবাই এমন অবস্থা দেখে পালাতে যাবে, আমার লোকগুলো ওদেরকে গুলি করে মেরে ফেললো। আমি সৌরভ, নয়ন আর সাব্বির ও 2 মাফিয়ার সামনে গিয়ে দাঁড়াতেই আমাদের শরীরে দেখা যাচ্ছে, কী রে কুত্তার বাচ্চারা, এই 6 গ্রামের 4 জন মাফিয়া কিং থাকতে তোরা 2 মাফিয়া এসেছিস আমাদের মারতে? তোদের কত বড় কলিজা দেখতে হয়তো। এই বলে আমি আর সাব্বির একজনকে ধরে তার বুকে ছুরি দিয়ে মারতে লাগলাম। দেখতে দেখতে 2টি নিথর দেহ মাটিতে পড়ে রইল। আমরা সবাই একটা ডেভিল মার্কা হাসি দিলাম।